ঠিক আছে? তো আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার। আমরা শুরু করতে যাচ্ছি তাহলে। ওকে, চলো। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আসছে একদম প্রিপোজিশনের বেসিক। যদি আমি পার্টস অফ স্পিচের মধ্যে প্রিপোজিশনের কথা বলি, প্রিপোজিশনটা কি জিনিস? যেমন আমি যদি বলি নাউন, নাউন মানে কি? একটা ওয়ার্ড যেটা দিয়ে কোনো কিছু নাম বোঝাই। প্রিপোজিশন জিনিসটা কি বলো তো? প্রিপোজিশন কি? তো প্রিপোজিশন এই ওয়ার্ডটা ভাঙলে দুইটা পার্ট পাওয়া যায়, একটা প্রি, একটা হচ্ছে পজিশন। প্রি মানে পূর্বে, আর পজিশন মানে কি বলো? পজিশন মানে অবস্থান। তাহলে এর নামটা এরকম পূর্বে অবস্থান কেন হইল? এর কারণ হচ্ছে প্রিপোজিশন হওয়ার ক্ষেত্রে দুইটা শর্ত আছে। মেইনলি প্রিপোজিশন কি কাজ করে? প্রিপোজিশনের কাজ বাক্যের নাউন বা প্রোনাউনের সাথে ওই বাক্যের অন্য যে ওয়ার্ডগুলো আছে বা অর্থ আছে, অর্থের সাথে একটা রিলেশন বা সম্পর্ক তৈরি করা। তাইলে ওর কাজ সম্পর্ক তৈরি করা, এটা তার কাজ। কিন্তু আরেকটা শর্ত হচ্ছে যে ওকে অবশ্যই নাউন বা প্রোনাউনের আগে বসতে হবে। তুমি আমাকে এমন কোনো প্রিপোজিশন দেখাইতে পারবা না যার পরে নাউন বা প্রোনাউন ছাড়া অন্য ওয়ার্ড আছে। হয় নাউন বা প্রোনাউন থাকবে, না হইলে নাউন ফ্রেজ বা ক্লজ থাকবে, অন্য কিছু হওয়ার সুযোগ নেই। তাইলে নাউন বা প্রোনাউনের পূর্বে তাকে বসতে হবে, এই দুইটা শর্ত অবশ্যই তাকে মানতে হবে। তো প্রিপোজিশনের নাম এই জন্যই প্রিপোজিশন, কারণ সে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। প্রিপোজিশন মানে কি তাহলে? পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। আমি এটা সব ক্লাসেই বলি, বাট এখান থেকে যে প্রশ্ন আসতে পারে, দেখো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ানে এই প্রশ্নটা এসেছে। প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর। প্রিপোজিশন কার আগে বসে বলো? তাইলে এখন বলতে পারবা না নাউন অর প্রোনাউন। হ্যাঁ, ইদার নাউন অর প্রোনাউন। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, এই বেসিক জিনিসটা জানতেই হবে। এরপর আসো পরের পেজে। আ প্রিপোজিশন ইউজড উইথ এ ভার্ব ইজ অ্যান হোয়াট? প্রিপোজিশন যখন ভার্বের সাথে ব্যবহৃত হয় তখন সেটাকে কি বলে? তো আমরা গ্রুপ ভার্ব বলে থাকি না? আজকের টপিকের মধ্যে গ্রুপ ভার্ব আছে। তো গ্রুপ ভার্ব জিনিসটা কি আসলে? গ্রুপ ভার্ব মানে হচ্ছে একটা ভার্ব যার সাথে একটা প্রিপোজিশন বসবে। তাইলে ভার্ব এবং প্রিপোজিশন এই দুইটার কম্বিনেশনকে আমরা বলে থাকি গ্রুপ ভার্ব। ঠিক আছে? কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে প্রিপোজিশনটা তুমি ব্যবহার করছো এটা অ্যাকচুয়ালি প্রিপোজিশন না, এটা অ্যাডভার্বের মতো কাজ করে। ঠিক আছে? এটা আসলে কি কাজের দিক থেকে দেখতে প্রিপোজিশনের মতো হইলে ওটা আসলে অ্যাডভার্ব। কেন? কারণ দেখো, আমরা যখনই গ্রুপ ভার্বের ক্ষেত্রে যাব, আমি দু একটা উদাহরণ তোমাকে দেই। প্রথমে হচ্ছে অ্যাক্ট অন। অ্যাক্ট অন মানে কি বলতো? অ্যাক্ট অন মানে অনুসারে কাজ করা, কোনো কিছুর অনুসারে কাজ করা। এরপরে আমি যদি বলি অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর মানে কি বলতো? অ্যাক্ট ফর মানে কারোর জন্য কাজ করা। আর অ্যাক্ট আপন। অ্যাক্ট আপন মানে কি বলতো? অ্যাক্ট আপন মানে ক্ষতি করা, ক্ষতি করা। তাহলে কোথায় কারো জন্য কাজ করা বা কারো নির্দেশ অনুসারে কাজ করা আর কোথায় ক্ষতি করা? অর্থের মিল আছে? মিল নাই। সো এখানে এই যে অন, ফর বা আপন, এই অ্যাক্ট ভার্বটার অর্থের চেঞ্জ করে ফেলতেছে। তাইলে এইখানে গ্রুপ ভার্বের ক্ষেত্রে যেটাকে তুমি প্রিপোজিশনের মতো দেখো, এই প্রিপোজিশনের মতো জিনিসগুলো ভার্বের অর্থ পরিবর্তন করে ফেলছে। দ্যাট ইজ ভার্বকে মডিফাই করছে। ভার্বকে কে মডিফাই করে বলো? নাউন বা প্রোনাউন ছাড়া দুনিয়ার সমস্ত কিছুকে অ্যাডভার্ব মডিফাই করে। তো এইখানে তুমি যে প্রিপোজিশনের মতো জিনিসগুলো দেখতেছো, এটা আসলে প্রিপোজিশন না, ভার্বকে মডিফাই করার জন্য ও অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। সো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ ভার্বের ক্ষেত্রে ভার্বের সাথে যে প্রিপোজিশনের মতো জিনিসটা বসে সেটা আসলে প্রিপোজিশন না, আসলে অ্যাডভার্ব। বা যদি এভাবে বলে যে একটা ভার্বের সাথে আ প্রিপোজিশন ইউজড উইথ এ ভার্ব, একটা ভার্বের সাথে যে প্রিপোজিশনটা ব্যবহৃত হয় এবং ওই ভার্বের অর্থের মডিফিকেশন করে, তাকে আমরা কি বলবো? সেটা আসলে অ্যাডভার্ব। কেন? তার কারণ এই ভার্বের মডিফিকেশন। ঠিক আছে? এই কনসেপ্টটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্ন। এরপর আসো পরে যাই। রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ড্যাশ দ্য বাজার। এইরকম অর্থের দিক থেকে আমরা এখন যে স্লাইডগুলো পড়বো এখানে সবই বেসিক প্রিপোজিশনের আন্ডারে, অর্থাৎ এখানে অর্থ দিয়েও তুমি প্রিপোজিশনটা পিক করতে পারবা, আবার বেসিক যে নলেজগুলো আছে, যেমন ছোট জায়গার আগে অ্যাট বসে, তার থেকে একটু বড় হইলে ইন বসে, দেশের আগে ইন বসে, পৃথিবীর ক্ষেত্রে আর্থ শব্দ ব্যবহৃত হইলে অন বসে, আর যদি কান্ট্রি শব্দ বা ওয়ার্ল্ড শব্দ ব্যবহৃত হয় বা এখানে মহাদেশের ক্ষেত্রে এরকম বড় বড় জায়গা, সেক্ষেত্রে আবার ইন বসে। তো এই যে জিনিসগুলো, বেসিক জিনিসগুলো
অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়। এই বেসিক জিনিসগুলো এখন শিখতেছি। তো এইখানে মগজ খাটাও। দেখো এইখানে জাস্ট অর্থ থেকে তুমি উত্তর করতে পারবা। রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক, রহিম এখনো ফিরে আসে নাই ড্যাশ দ্য বাজার, বাজার থেকে। অর্থ কিরকম আসতেছে যে রহিম বাজারে গিয়েছিল কিন্তু সে এখনো বাজার থেকে ফিরে আসে নাই। মিসিং কি আছে, নট কাম ব্যাক ড্যাশ দ্য বাজার, এখনো ফিরে আসে নাই বাজার থেকে। তাহলে এখানে মিসিং হচ্ছে থেকে বা ফ্রম ওয়ার্ডটা, থেকে বা ফ্রম ওয়ার্ডটা। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে আমাকে বলো? অবশ্যই ফ্রম হবে। তাইলে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। অর্থের দিক থেকে কিছু অর্থে ফ্রম বসে, নর্মালি ফ্রম মানে থেকে। তো যখন কোনো কিছু থেকে দূরে থাকতে বলবে ফ্রম বসবে, যখন কোথাও থেকে ফিরে আসার কথা বলবে ফ্রম বসবে, যদি বলে যে এই জায়গা থেকে ওই জায়গার দূরত্ব এত ফ্রম বসবে। যখন এরকম থেকে বা কোনো কিছু থেকে দূরে চলে যাওয়া, ব্যাক করা, এরকম কনসেপ্ট বুঝাবে তখনই কিন্তু ফ্রম বসবে। ঠিক আছে? অর্থের ক্ষেত্রে এভাবে আমরা মিলাইতে পারবো। ওকে, এরপর পরের কোশ্চেনে আসো। দ্য পেডেস্ট্রিয়ান ওয়াজ কিলড ড্যাশ এ ফলিং ট্রি। তো এখানেও কিন্তু এই যে কিল বা ডাই, এই যে ওয়ার্ডগুলা, এইগুলোর ক্ষেত্রে কিছু নিয়ম আছে। এগুলো আমি বেসিকের মতো এই জন্য ফেলাইছি কারণ এগুলোর নিয়ম দিয়ে সলভ করা যায়। ঠিক আছে? তো দেখো আমরা ডাই অ্যান্ড কিলের ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্টালি মারা যায়, অ্যাক্সিডেন্টালি মানে অ্যাক্সিডেন্ট দুই টাইপের হইতে পারে। ইদার তাকে মারা হইছে এরকম ক্ষেত্রে আমরা কিল ওয়ার্ডটা ব্যবহার করি, আরেকটা নিজে নিজে মরছে, এই ক্ষেত্রে আমরা সুইসাইড ওয়ার্ডটা ব্যবহার করি। এই দুইটা ক্ষেত্রে আমরা মারা যাওয়ার কনসেপ্ট বুঝাইতে বাই ব্যবহার করি। বাই, হ্যাঁ, ডাই বাই এনি টাইপ অফ অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, সেটা সুইসাইডাল হইতে পারে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, বা অ্যাক্সিডেন্ট মানে শুধু রোড অ্যাক্সিডেন্ট না, তার ঘাড়ের উপর একটা গাছ পড়ে মারা গেছে, ভূমিকম্পে বিল্ডিং ধসে মারা গিয়েছে, অনেক টাইপ হইতে পারে। এরকম মৃত্যুর ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। ঠিক আছে? তাহলে লোকটা বা পথচারী গাছ চাপাই মারা গিয়েছে, এক্ষেত্রে কি হবে? দ্য পেডেস্ট্রিয়ান ওয়াজ কিলড বাই আ ফলিং ট্রি। ঠিক আছে? আমরা এখানে তাহলে কি দেখাবো? 4 নম্বরে উত্তর কি হবে? বাই। ঠিক আছে? অ্যান্ড ডাইয়ের আদারগুলো তুমি জানো, শান্তিতে মারা গেলে ডাই ইন, যদি অনেক সামথিং ওভার এক্সপ্রেশনের জন্য মারা যায়, অধিক বেশি বেশি খেয়ে মারা গিয়েছে, বেশি এক্সারসাইজের কারণে মারা গিয়েছে, তখন আমরা কি করি? ফ্রম বসাই। আবার যখন কোনো রোগে মারা যায় তখন ডাই অফ কলেরা, এভাবে ব্যবহার করি। এই বেসিক জিনিসটা তুমি জানো নিশ্চয়ই, ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখে ফেলবা। এরপর আসো, হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা। এই যে জায়গার ক্ষেত্রে, একদম ছোট জায়গার ক্ষেত্রে, ছোট জায়গা বলতে তুমি একটা মহল্লা বা পাড়ার কথা চিন্তা করো, পরিচয় দেওয়ার মতো একটা জায়গা, যেমন মিরপুর। আমি যদি বলি তুমি কই থাকো? ঢাকায় থাকি। তো এইখানে ঢাকার মধ্যে কই থাকো? আমিও ঢাকায় থাকি, তুমিও ঢাকায় থাকো, তোমার সাথে আমার কোনোদিন দেখা হওয়ার সুযোগও নাই, তুমি এত দূর থাকো। সো এখানে আসলে বোঝা যায় না কোন জায়গাটা। বাট তুমি যদি বলো আমি মিরপুর থাকি, বা মিরপুর 10-এ থাকি, মিরপুর 2-এ থাকি, তখন কিন্তু এটা স্পেসিফিক হয়ে যায়। তো যখনই এরকম ছোট জায়গা বুঝাবে, যেটা দিয়ে আসলে একটা কনসেপ্ট বোঝা যায় যে না, তাকে আমি খুঁজে পেতে পারি যদি খুঁজি 1 দিন ধরে 2 দিন ধরে, তো এরকম ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাড বসাই। তাইলে ছোট জায়গায় আমরা কি বসাই? অ্যাড। এর থেকে একটু বড় জায়গা, যেমন সেটা হইতে পারে পুরো ঢাকা বা পুরো খুলনা, বিশাল বড় একটা জায়গা না, সেই ক্ষেত্রে আরেকটু বড়, সেটা বড় শহর বা দেশ বুঝাইতে আরেকটু বড়, সেটা হইতে পারে শহর বা দেশ, এরকম ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। যেমন ইন ঢাকা, ইন বাংলাদেশ। ঠিক আছে? আর পৃথিবীর ক্ষেত্রে যদি তুমি ওয়ার্ল্ড শব্দটা ব্যবহার করো তাহলে ইন দ্য ওয়ার্ল্ড, ইন বসে। আর যদি আর্থ শব্দ ব্যবহার করো তাহলে কিন্তু অন আর্থ, অন বসে। ঠিক আছে? এই কয়েকটা জিনিস, একদম ছোট জায়গা অ্যাড, তারপর আরেকটু বড় শহর বা দেশের নাম, সেক্ষেত্রে আমরা ইন বসাই। পৃথিবীর ক্ষেত্রে ওয়ার্ল্ড শব্দের ক্ষেত্রে ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ইন, অ্যান্ড যদি আর্থ শব্দটা ব্যবহার করো তাহলে অন। ঠিক আছে? এই কয়েকটা জিনিস। তাহলে হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা, ঢাকার আগে ইন বসেছে, মিরপুরের আগে কি বসাবা? স্পেসিফিক জায়গা, ছোট জায়গা, অবশ্যই অ্যাড বসবে। ঠিক আছে? তাহলে এখানে উত্তর কি? অ্যাড। ওকে ওকে, কোনো ইস্যু আছে? কোনো সমস্যা হইলে আমাকে জানাবা। আচ্ছা, না আমি ডিইউ এর স্টুডেন্ট না, আমি ঢাকা মেডিকেলে পড়াশোনা করছি। এরপর আসো পরের পেজে, উই অফেন গো ফর ফিশিং ড্যাশ দ্য রিভার। এখানে অর্থ কি? যে আমরা প্রায় নদীতে মাছ ধরতে যাই। তো নদীতে মাছ ধরতে যাই, যে কনসেপ্টটা কীরকম আসলে? আমরা কি নদীতে সাঁতার কেটে কেটে মাছ ধরি? নর্মালি কি হয়, নদীতে হয় জাল নিয়ে মাছ ধরতে যাও বা ছিপ নিয়ে
বড়শি নিয়ে মাছ ধরতে যাও, এই দুইটা হইতে পারে। নর্মালি বড়শি দিয়েই মাছ ধরা হয়। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, আমরা যদি এখানে অন দ্য রিভার বলি, অন দ্য রিভার মানে নদীর উপরে, মানে নদীর উপরে ভেসে ভেসে মাছ ধরতেছো, এটা খুবই উইয়ার্ড একটা কনসেপ্ট, এখনকার আসলে এরকম হয় না। তাহলে এখানে কিন্তু অন দিব না, কেন? অন মানে কোনো কিছু সারফেসের উপর বরাবর তুমি আছো, নদীর উপর বরাবর নিশ্চয়ই না। এরপর দেখো ইন দ্য রিভার, ইন দ্য রিভার হইতে পারে। ইন দ্য রিভার মানে এখানে একটা জায়গার স্পেসিফিকেশন বোঝাচ্ছে, নদী এবং নদীর আশেপাশের যে জায়গা। তুমি তো পুরো নদীতে ঝাঁপ দিচ্ছ না, নদীর তীরে বসে মাছ ধরতেছো, নদী এবং নদীর পাশের জায়গা বোঝাচ্ছে। তাহলে এটা হইতে পারে। আমরা বাকি অপশানগুলো দেখবো। ইনসাইড, ইনসাইড মানে নদীতে ঢুকে যাও, নদীতে ডুব দিয়ে মাছ ধরো, কনসেপ্ট কিন্তু তা বলতেছে না। অ্যারাউন্ড, নদীর আশেপাশে যে শুকনো জায়গা, এখানে মাছ পাওয়া যাবে না, তো অ্যারাউন্ড হবে না। আর অফ, ফিশিং অফ দ্য রিভার, তাও হবে না। তাহলে এখানে আসলে উত্তর হবে ইন। ইন বলতে এখানে আশেপাশের পরিবেশ এবং নদী দুইটাকেই বোঝাচ্ছে। ইন দ্য রিভার মানে নদীতে, আমরা নদীতে মাছ ধরতে যাই, হ্যাঁ নদীতে, তার মানে এই না নদীতে ঝাঁপ দিয়ে মাছ ধরতে হচ্ছে। অন্য ওয়ার্ডগুলো দিলে কিন্তু অর্থ বিকৃত হয়ে যাচ্ছে। আমি যদি বলি নদীর মধ্যে মাছ ধরতে যাই, ইনটু দ্য রিভার, তখন আবার অর্থ আলাদা হয়ে যাচ্ছে। সো এখানে ইনটা বেস্ট চয়েস। অ্যান্ড এরকম কোনো জায়গার স্পেসিফিকেশানের ক্ষেত্রে ইন খুব ইজিলি সব জায়গাতে ব্যবহার করা যায়। শপিং মলে যাচ্ছ, ইন ব্যবহার করা যায়। অ্যাট হয় ছোটো ছোটো জায়গার ক্ষেত্রে, বাট ইন অনেক জায়গাতে ইনভ্যারিয়েবলি ব্যবহার করা হয়। এরপরে আসো, আই ওপেন দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট ড্যাশ দ্য রুম। আমি দরজা খুললাম এবং রুমে প্রবেশ করলাম। দরজা খুলে নর্মালি কী হয়, রুমের বাইরে যাওয়া যায় আর ভেতরে ঢোকা যায়। তাহলে এখানে বাইরেও যাইতে পারে, আবার ভেতরেও ঢুকতে পারে। তো দেখো বাইরে যাওয়ার ক্ষেত্রে ওয়েন্ট আউট অফ, আউট অফ মানে বাইরে। যদি বাইরে যাওয়ার কথা বলতো তাহলে কি হতো, আই ওপেন দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য রুম। দরজা খুলে আমি বাইরে চলে গেলাম। আর যদি বলি আমি ভেতরে ঢুকলাম, তাহলে এরকম একটা বদ্ধ জায়গা, আমার একটা ভিডিও আছে এই প্রিপোজিশনের উপর, 20 মিনিটসের মতো, ওরকম 20 মিনিটসের মতোই হবে, ওটা একটু দেখিও যদি পুরো কনসেপ্টটা জানতে চাও। তো এরকম বদ্ধ জায়গা, বদ্ধ জায়গা যেখানে প্রবেশ পথ আছে এবং ওই একটা প্রবেশ পথ দিয়ে তুমি প্রবেশ করছো, এরকম বদ্ধ জায়গার ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। যদি প্রবেশ পথ দুইটা হয়, একটা দিয়ে ঢুকে আর একটা দিয়ে বের হয়ে যাচ্ছ, তখন থ্রু ব্যবহার করা হয়। ঠিক আছে। ফাঁকা জায়গা হলে, ফাঁকা জায়গায় এন্ট্রি করার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। এই বেসিক জিনিসগুলো নিশ্চয়ই তুমি জানো। তাইলে এখানে ঘরের মধ্যে প্রবেশের ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করবো, কারণ ঘর এমনিতে বদ্ধ জায়গা, ছাদ আছে, চারপাশে দেয়াল আছে, দরজা একটাই সাধারণত, বের হয়ে যাচ্ছ এরকম কনসেপ্ট বোঝাচ্ছে না। তাহলে এখানে এই দুইটা হইতে পারে। তাহলে আই ওপেন দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু দ্য রুম, না টু হবে না, ইনটু, ইয়েস ইনটু হইতে পারে ভেতরের প্রবেশের ক্ষেত্রে। ইন হবে না, বিকজ বললাম ফাঁকা জায়গা হলে ইন হইতে পারতো। উইদিন, উইদিনও হবে না। উইদিন মানেও মধ্যে, আবার ইনটু মানে মধ্যে। ইনটু ফিজিক্যাল একটা ব্যাপার বোঝায়, যে এটা আসলে উপস্থিত আছে এবং একটা জায়গা বোঝাচ্ছে। আর উইদিন মানে সীমা বোঝায়, যেমন আমি এই সীমার বাইরে আমার আর ক্ষমতা নাই, তোমার ক্ষমতাকে আমি দেখতে পাই না, বা এটাই আমার লিমিট, এটাই আমার সীমানা। যে জিনিসগুলো ইনভিজিবল, এরকম জিনিসের ক্ষেত্রে আমরা উইদিন ব্যবহার করি। উইদিন লিমিট বা হচ্ছে উইদিন ক্যাপাসিটি, এরকম যে সীমা গুলা বোঝাই। ঠিক আছে, ওকে। তো 7-এর উত্তর আসলে কি হবে এখানে? 7-এ কিন্তু আমরা বি ইনটু দাগাবো, ইনটু অ্যান্ড আউট অফ দুইটা হবে। ওকে, এরপর আসি পরের কোশ্চেন। শি হেল্ড দ্য আমব্রেলা ড্যাশ হার হেড। মাথার উপর ছাতা ধরছে, এই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা? মাথার উপর ছাতা ধরছে, এই ক্ষেত্রে আমরা উপরের রিলেশন বুঝাইতে 3টা ওয়ার্ড ব্যবহার করি। একটা হচ্ছে অন, একটা হচ্ছে অ্যাবাভ, আর একটা হচ্ছে ওভার। ওকে, তো দেখো অনের ক্ষেত্রে কোনো বস্তু যদি কোনো কিছুর উপরের যে পৃষ্ঠ বা সারফেস এটা টাচ করে থাকে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। যেমন দিস পেন ইজ অন মাই হেড। অন কেন? বিকজ কলমটা কিন্তু আমার মাথার উপরে আছে, কলমটা পড়েও গেল, তো কলমটা আমার মাথার উপরে আছে, এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করবো। দিস পেন ইজ অন মাই হেড, সারফেস টাচ করে আছে এবং স্থির অবস্থায় আছে। ওকে, তাইলে অন টাচ করে থাকবে। ঠিক আছে, এরপর যদি তুমি বলো অ্যাবাভ, অ্যাবাভের ক্ষেত্রে যে আমার মাথার উপর দুটো লাইট জ্বলতেছে, ওই লাইট কি আমার মাথা টাচ করে আছে? না। ওকে নাচানাচি করতেছো এখানে? না, চুপ করে ঝুলতেছে, আমার মাথাও টাচ করে নেই, স্থির অবস্থায় আছে। এই ক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করব। তাহলে অ্যাবাভের ক্ষেত্রে টাচ করবে না এবং স্থির থাকবে। ঠিক আছে, টাচ না করে স্থির অবস্থায় থাকবে। যেমন এই যে লাইটস আর অ্যাবাভ মাই হেড। অ্যাবাভ এর উত্তর কিন্তু অ্যাবভ না, অ্যাবাভ। এরপর আসো ওভার। ওভার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ওভার মানে মুভিং কোনো কিছু উপরে আছে বা উপর দিয়ে যাচ্ছে, বা একটু আগে উপর দিয়ে এসে তোমার উপর এখন স্থির।
তাহলে কি কি হইতে পারে, কি বললাম, একটা উপর দিয়ে যাচ্ছে এখন, বা চলে গেছে, বা চলে গিয়ে তোমার উপরে এখনো আসে, এরকম হইতে পারে। যেমন মা, তুমি ঘুমাচ্ছ, মা রাত্রে এসে তোমার গায়ের উপর একটা কাঁথা বা কম্বল দিয়ে দিল, তাহলে এটাও কিন্তু ওই উপর দিয়ে মুভমেন্ট বোঝাচ্ছে। প্রথমত ওভারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে উপরে কিছু মুভিং জিনিস বোঝাচ্ছে, যেমন হচ্ছে দ্য অ্যারোপ্লেন ইজ মুভিং ওভার মাই হেড, মাথা টাচ না করে উপরে মুভমেন্ট অবস্থায় আছে। এইটা একদম মানে জেনুইনলি গ্লোবালি ব্যবহার করা হয়। এরপরে যে বললাম মা তোমার গায়ের উপর কাঁথা দিয়ে দিল, তো একটা টাইমের জন্য ওই কাঁথাটা কিন্তু ওই প্লেনের মতো তোমার গায়ের উপর দিয়ে এভাবে যাচ্ছিল। বা ছাতা তুমি যখন মাথায় ধরতেছো, একটা সময় মুভিং অবস্থায় তুমি মাথার উপর নিচ্ছ, তাই না? তাহলে এই যে কনসেপ্টগুলা, ছাতা কি আছে এখানে? ইয়াস, এখানে একটা ছাতা আছে, কিন্তু এনাকে খোলা যাবে না এখন। তো যাই হোক, এই যে ছাতা তুমি মাথার উপর নিলা, এই ক্ষেত্রেও কিন্তু মুভিং হয়ে থামলো, তাহলে এই ক্ষেত্রে ওভার বসবে। তাহলে ওভার উপর দিয়ে কিছু মুভিং আছে বা একটু আগে মুভ করে থামছে, এই ক্ষেত্রেও আমরা ওভার ব্যবহার করব। এখান থেকে 3টা প্রশ্ন আসে। একটা তো বললামই, অ্যারোপ্লেন ইজ মুভিং ওভার মাই হেড। আরেকটা, মাদার পুট এ কোয়াইল্ড, কোয়াইল্ড মানে লেপ, মা আমার গায়ের উপর একটা লেপ দিয়ে দিল, মাদার পুট এ কোয়াইল্ড ওভার মি, এরকম একটা আসে। আর একটা এই যে শি হেল্প দ্য আমব্রেলা ড্যাশ আর হেড, মাথার উপরে ছাতা ধরেছে, ওভার হবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে? অ্যাটে সি হবে। একদম বেসিক জিনিস বলে দিলাম। এইখান থেকে প্রশ্ন আসলে যদি না পারো, খবর আছে কিন্তু। এরপর আসো, হি ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock ড্যাশ ইভিনিং। দেখো এই একই টাইপের প্রশ্ন 3টা আসছে এবং আমি সবগুলো লিখছি তোমার কনফিডেন্স বাড়ানোর জন্য যে এই জিনিস আবারও আসতে পারে। দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে, দেখো এনএসআই এর ফিল্ড অফিসারে আসছে, তারপরে ডিইউতে আসছে, তারপরে এসিএসডিপিতে আসছে, আসে নাই কোথায়? তো এখানে কি হবে, এটা তুমি পারবা। হি ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock ড্যাশ দ্য ইভিনিং। দ্য ইভিনিং এর আগে কি বসে? ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। দ্য প্লাস কোনো স্পেসিফিক টাইম, এর আগে সবসময় ইন বসে। তাইলে ইন দ্য স্পেসিফিক টাইমের ক্ষেত্রে হইতে পারে এটা মর্নিং, হইতে পারে এটা ইভিনিং, হইতে পারে এটা আফটারনুন। ঠিক আছে, আর শুধুমাত্র নুনের ক্ষেত্রে আমরা দাটা দেই না, অ্যাট নুন বসাই। দুপুর শব্দের ক্ষেত্রে অ্যাট নুন, এখানে ইনও নাই দাও নাই। ঠিক আছে, আর বাকিগুলোর ক্ষেত্রে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ঠিক আছে, আর নুন আরেকটা আছে ডন, অ্যাট ডন, অ্যাট নুন, এই দুইটার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। ওকে, তাহলে এখানে কি হবে? ড্যাশ দ্য ইভিনিং, ইন। কোনো সন্দেহ আছে? ড্যাশ দ্য আফটারনুন, ইন। ওকে, স্ক্রিনশট নাও যদি নিতে চাও, আর নাইলে টাটা। এরপর আসো, 2বার আসছে দেখো, 2বার না আসলে অনেকবারই আসছে। বিউতে আসছে দেখো, ডিউতে আসছে দেখো, তারপরে হচ্ছে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরে আসছে দেখো, সাউথ ইস্ট ব্যাংকে আসছে দেখো, তাও অফিসার পদে। ঠিক আছে, তো ব্যাংকের অফিসার হইতে গেলেও এইগুলা পড়তে হবে। তো দেখো প্রশ্নটা কি, প্লিজ লিভ ইয়োর কি ড্যাশ দ্য রিসেপশন। আরেকটা প্রশ্ন, মাই ফাদার ফরগট হিজ আমব্রেলা ড্যাশ হোম। তাহলে এরকম ছোট ছোট জায়গা বুঝাইতে, রিসেপশন একটা হোটেলের একটা স্পেসিফিক জায়গা, স্পেসিফিক জায়গা যখনই বোঝাবে তখন আমি কি বলেছিলাম, তোমাকে খুঁজে পাবো না আমি। চাবি যদি আমি হোটেলের যে কোনো এক জায়গায় ফালাই দিতাম, খুঁজে পাইতা না। রিসেপশনে রাখছো যাতে তুমি খুঁজে পাও, তাহলে এই যে স্পেসিফিক জায়গা, খুঁজে পাওয়ার মতো জায়গা, অ্যাট। মাই ফাদার ফরগেট হিজ আমব্রেলা ড্যাশ হোম, বাসায় ফেলে আসছে। যদি বলতো যে আমব্রেলা ছাতাটা হারাই ফেলছি, তাহলে কি তুমি খুঁজে পাওয়ার সম্ভাবনা ছিল? কই হারাই ফেলছি যদি না জানতা, কিন্তু বাবা রেখে আসছে বাসায়, তো বাসায় গেলেই পাবা, তাহলে এখানেও তুমি খুঁজে পাচ্ছ। তাহলে এরকম স্পেসিফিক জায়গায় আমরা অ্যাট ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে প্লিজ লিভ ইউর কি অ্যাট রিসেপশন, মাই ফাদার ফরগট হিজ আমব্রেলা অ্যাট হোম। আর হোমের আগে তুমি জানো এমনিতে অ্যাট বসে, তাহলে এখানে উত্তর কি হবে? অ্যাট। ঠিক আছে, আমি সাজেক গেছিলাম, সাজেকে ওই যে আলুটিরা গুহা আছে যে পার্কে, ওই পার্কে একটা ছাতা হারাই রেখে আসছি। জীবনে বহুত ছাতা হারাইছি, কিন্তু এত সুন্দর জায়গায় কখনো ছাতা হারাই নাই। যাই হোক, ফিসাবিলিল্লাহ। এরপর আসো, দ্য ঢাকা বাউন্ড ট্রেন ইজ ডিউ ড্যাশ 3:45। ঢাকাগামী যে ট্রেন সেটা কয়টায় পৌঁছাবে? 3:45-এ পৌঁছাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তুমি যদি একটু চিন্তা করো টাইম স্পেসিফিকেশনের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে আমরা ওরকম যেরকম বললাম জায়গার ক্ষেত্রে স্পেসিফিক, এরপর আরেকটু বড় এরকম যেরকম বিভিন্ন প্রিপোজিশন আছে, এরকম সময়ের ক্ষেত্রেও আছে। যেমন যদি 24 ঘন্টার কম এবং স্পেসিফিক টাইম বোঝাই, লেস দ্যান 24 আওয়ার অ্যান্ড স্পেসিফিক টাইম। স্পেসিফিক টাইম বলতে সকাল, বিকাল, সন্ধ্যা, বা রাত 8টা, রাত 10টা, সকাল 8টা, 3:45, এরকম যে টাইমগুলো আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। কি ব্যবহার করি? অ্যাট। ভালো করে দেখিও। এরপর যদি 24 ঘন্টা হয়, এক্স্যাক্টলি 24 ঘন্টা, 24 ঘন্টা নিয়ে এরকম কোন কোন ওয়ার্ড ব্যবহার করা যায় যার মধ্যে 24টা ঘন্টা আছে?
যে কোনো একটা দিন, যেমন সানডে, মানডে, ওয়েডনেসডে, টুয়েসডে, প্রত্যেকটা বারে কিন্তু 24টা করে ঘন্টা থাকে। তাইলে এখানে হইতে পারে কোনো বার বা তারিখ, প্রত্যেকটা তারিখেও কিন্তু 24 ঘন্টা থাকে। আজকে কত তারিখ? আজকে 20 ফেব্রুয়ারি। আজকেও যে 20 ফেব্রুয়ারির দিনটা, এটাও কিন্তু 24 ঘন্টা নিয়ে গঠিত। তাহলে বার এবং তারিখ বা দিন এবং তারিখ, এই ক্ষেত্রে অর্থাৎ 24 ঘন্টা টাইম পিরিয়ড নিয়ে যেটা গঠিত, সেই জিনিসের আগে আমরা অন ব্যবহার করি। ঠিক আছে? এরপর যদি 24 ঘন্টা থেকে বেশি হয়, যেমন সপ্তাহ হইতে পারে, মাস হইতে পারে, বছর হইতে পারে, সপ্তাহ, মাস, বছর, এইগুলার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। কি ব্যবহার করি বলো? ইন। তাহলে আবার বলো আমার সাথে, প্রথমে 24 ঘন্টা, পুরোপুরি 24 ঘন্টা বুঝাই এরকম দুই টাইপের শব্দ আছে, একটা হচ্ছে বার, একটা হচ্ছে তারিখ। এই ক্ষেত্রে আমরা অন বসাই। 24 ঘন্টার কম স্পেসিফিক টাইম জায়গার মতোই অ্যাট বসে, এবং যদি এর থেকে বেশি হয়, বছর, সপ্তাহ, মাস, এই ক্ষেত্রে আমরা ইন বসাই। ঠিক আছে? এই তিনটা জিনিসও খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানেও যে একদম স্পেসিফিক টাইম 3:45, কি বসবে বলো? অবশ্যই অ্যাট বসবে। দ্য ঢাকা বহন ট্রেন ইজ ডিউ অ্যাট 3:45। ঠিক আছে? ইনশাল্লাহ স্ক্রিনশট দিতে চাইলে দিয়ে নাও। ওকে, 9-এর বি পর্যন্ত আনসার আসছে। 11-র বি, রুবাইয়া আক্তার বলতেছো 11-র বি, ওকে তোমাকে ধন্যবাদ, কিন্তু বাকিরা কেন বলতেছো না? শিমু আছো, আরও সামিয়া আছে, তারপরে হচ্ছে আথার আছে, অনেকেই আছো। ইউটিউবেও রফিক আছে, ফাজলে রাব্বি আছে, কিন্তু কথা বলে না কেউ। যাই হোক, কথা না বলে ভালো, তাহলে ক্লাস করো। এরপর আসো, আই ওয়েন্ট টু নরসিংদী ড্যাশ মাইন্ড লাস্ট। তাহলে একটু আগেই যে বললাম যে বারের ক্ষেত্রে এটা বলতেছে গত মঙ্গলবার, সরি গত সোমবার। তো সেই গত সোমবার হোক বা এখানে 100 বছর আগের সোমবার হোক, 24 ঘন্টায় তো ছিল যে কোনো বারেই। তাহলে এখানে চোখ বন্ধ করে তুমি একটা অন বসাই দাও, অন মানডে লাস্ট। ঠিক আছে? আই ওয়েন্ট টু নরসিংদী অন মানডে লাস্ট। তাহলে এটাও সলভ। এরপর আসো, রাশেদ উইল কাম টু বাংলাদেশ ড্যাশ প্লেন। তো দেখো এই ক্ষেত্রে যাতায়াতের যে কোনো মাধ্যম, যাতায়াতের মাধ্যম বুঝাইতে আমরা বাই বসাই। তো মাধ্যম দুই রকম হইতে পারে, একটা হচ্ছে পথ, কোন রাস্তা দিয়ে গেছো, সেটা কি এয়ার নাকি ল্যান্ড নাকি রিভার বা ওয়াটার লাইন, কোন পথ দিয়ে গেছো। তাহলে একটা হচ্ছে পথ আর একটা যানবাহন, যে বাস নাকি ট্রেন নাকি প্লেন নাকি কিসে গেছো। তাহলে পথ হইতে পারে, যানবাহন হইতে পারে। এই দুই ক্ষেত্রে আমরা সাধারণত বাই ব্যবহার করি। কি ব্যবহার করি? বাই। নর্মালি মানে আমি বলতেছি যে সে প্লেনে করে বাংলাদেশে আসছে, কোন প্লেনে আসছে, এটা এরকম কোনো কনসেপ্ট কি বুঝতে পারছো না? তাহলে এরকম কমন যদি যাতায়াতের মাধ্যম বসে বা বুঝাই, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে বাই বসাবো। বাট এটা একটা ব্যতিক্রম আছে, একটু বড় দেখবো। তাহলে যাতায়াতের মাধ্যম বাই। তাহলে রাশেদ উইল কাম টু বাংলাদেশ ড্যাশ প্লেন, বাই প্লেন। ওকে, এইটা একটা জিনিস গেল। তবে তুমি যদি, তোমার কাছে টাকা নাই, এখন পায়ে হেঁটে যাইতেছো, পায়ে হেঁটে যদি যাও, তাহলে পায়ে হাঁটা, অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়া। তাইলে কেবলমাত্র ফুট, পায়ে হেঁটে যাতায়াতের ক্ষেত্রে তার আগে বাই না বসে অন বসে, অন ফুট। ঠিক আছে? অন ফুট, পায়ে হেঁটে যাওয়া। আর অন্য যাতায়াতের পথ বা যানবাহনের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। ঠিক আছে? বাই বাস, বাই ট্রেন, বাই এয়ার, বাই রিভার, তারপরে বাই রোড, এগুলো সবই। ঠিক আছে? এরপর আসো, আই ওয়াক টু ওয়ার্ক বাট আই কেম হোম ড্যাশ দ্য ট্যাক্সি। এই যে এই প্রশ্নটার কথা বলতেছিলাম। দেখো, আই ওয়াক টু ওয়ার্ক, আমি হেঁটে হেঁটে কাজে গিয়েছিলাম, বাট আই কেম হোম ড্যাশ ট্যাক্সি। তো এইখানটাতে কিন্তু আমি বাসায় ফিরেছি ট্যাক্সিতে করে। এইখানে কিন্তু তুমি একটা স্পেসিফিক ট্যাক্সিতে ফিরেছো, এবং এইখানে একটু আগে আমরা দেখলাম ড্যাশ প্লেন, কোনো আর্টিকেল এখানে নাই। কিন্তু যদি কোনো আর্টিকেল থাকে, যেমন এখানে দা ট্যাক্সি আছে, এরকম যদি আর্টিকেল দা থাকে, দা তারপর যদি সেই ভেহিকেলটা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে এর আগে আমরা আর বাই বসাইতে পারি না। কি বসে? ইন বসে। ঠিক আছে? তাহলে জাস্ট এটা মনে রাখো, যাতায়াতের মাধ্যম ইন জেনারেল কোনো আর্টিকেল নাই, বাই। হেঁটে যাওয়া অন, অন ফুট শুধুমাত্র। আর যদি দা আর্টিকেল থাকে, এরকম স্পেসিফিক সিনারিও বুঝাই, সেই ক্ষেত্রে আমরা দা অ্যান্ড ইন এই দুটো পেয়ার করে বসাবো। ইন দা ট্রেন, ইন দা ট্যাক্সি, এরকম। ঠিক আছে? ওকে, তাহলে এটাও দেখলাম আমরা আর্টিকেল থাকলে কি হয়। এরপর আসো, হি স্যাট ড্যাশ দ্য ফায়ার ড্যাশ মি। তো এখানে দেখো
এখানে একটা জিনিস তোমরা জানো কি না, বাই, বাই মানে কিন্তু বিসাইডও। বাই মানে কি, নর্মালি বাই মানে দ্বারা বুঝাই, কিন্তু বাইয়ের আরেকটা অর্থ আছে, বাই মানে বিসাইড। তো এখানে এটা একটা, তুমি জানো এটা বুয়েটে আসছে, আবার জিইতে আসছে, এটা একটা ফেমাস লাইন, ওই যে তোমার ইসের কি যেন গল্পটা ছিল, উটকাটারের যে গল্পটা, ওর একটা লাইন এখানে, হি স্যাড ড্যাশ দ্য ফায়ার ড্যাশ মি, সে আমার পাশে বা সে আগুনের পাশে আমার সাথে বসেছিল, এরকম একটা মিনিং। এই লাইনটা দেখেছো তোমরা, এই পর্যন্ত অন্তত দেখছো। হি স্যাড ড্যাশ দ্য ফায়ার প্রচুর প্রচুর আসে বিভিন্ন পরীক্ষাতে। তো এইখানে বোঝাচ্ছে সে আগুনের পাশে বসলো এবং আমার সাথে বসলো, বুঝছো? তো এখানে আমরা এই সেন্টেন্সটাতে বাই এভাবেই ব্যবহৃত হয়েছে বলে আমরা বাই ব্যবহার করি। অপশনে দেখো বিসাইড নাই, যদি বিসাইড হইতো হি স্যাড বিসাইড দ্য ফায়ার, যদি বিসাইড থাকতো, বাট মেইন সেন্টেন্সটাতে রাইটারের লেখাই বাই ছিল, হি স্যাড বাই দ্য ফায়ার, অ্যান্ড এখানে বাইয়ের অর্থ বিসাইড। এটাও কিন্তু একটা প্রশ্নে ছিল যে বাই কি কি মিন করতে পারে, বাই মানে দ্বারা, বাই মানে বিসাইড, আবার বাই মানে অবলম্বনও বুঝায়। তাইলে বাই দ্য ফায়ার কার সাথে বসছে, আমার সাথে, উইথ মি, ঠিক আছে? হি স্যাড বাই দ্য ফায়ার উইথ মি। তোমার জানার বিষয় লার্নিং হচ্ছে এখানে বাই মানে বিসাইড, তাহলে এখানে কি হবে, বাই অ্যান্ড উইথ, সি উত্তর, ঠিক আছে? অ্যান্ড আই থিঙ্ক তুমি অন্তত প্রথম পোর্শনটা শুনেছো, অবশ্যই শুনেছো, না শোনার ওয়ে নাই। ওকে, এরপর আসো পরের কোশ্চেনে যাই। ড্যাশ পহেলা বৈশাখ, দের ইজ এ ফেস্টিভ মুড অল দ্য কান্ট্রি। তো দেখো এখানে ড্যাশ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ যদি তুমি বলো, পহেলা বৈশাখ এই যে টাইম বা সময়কাল, এটা কতক্ষণের বলো? পহেলা বৈশাখ পহেলা বৈশাখ মানে আলাদা কোনো ডে কি? পহেলা বৈশাখ মানে বৈশাখ মাসের 1 তারিখ, কয় ঘন্টা? 24 ঘন্টা। এখানে আমরা অন বসাবো, ঠিক আছে? তাহলে এখানে ফার্স্ট বৈশাখ বা পয়লা বৈশাখ যাই বলো, 24 ঘন্টা, সো এখানে আমরা অন বসাবো। এরপর তুমি দেখো এখানে বলছে দের ইজ এ ফেস্টিভ মুড অল দ্য কান্ট্রি, মানে পুরো দেশে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তো এরকম পুরো দেশে বা পুরো পৃথিবীতে বুঝাইতে দুইটা টাইপের ফ্রেজ ব্যবহার করা হয়। একটা হচ্ছে অল ওভার দ্য কান্ট্রি, মানে সারা দেশে। তুমি যখন অল দিবা না, তখন শুধু অ্যাক্রস দ্য কান্ট্রি দিবা। তাইলে যদি তোমার অল শব্দটা উল্লেখ থাকে তাইলে ওভার হবে, অল ওভার দ্য কান্ট্রি। আর যদি অল না থাকে, অ্যাক্রস দ্য কান্ট্রি। এটা তো তুমি জানো, অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড অ্যাক্রস দ্য কান্ট্রি, দুইটার মানেই কিন্তু সারা দেশে। তাহলে এখানে দেখো অল আছে, তাহলে এখানে কি হবে, অল ওভার দ্য কান্ট্রি। অল অ্যাক্রস দ্য কান্ট্রি কিন্তু হয় না, তাইলে এখানে অবশ্যই ওভার হবে, ঠিক আছে? তাহলে অন অ্যান্ড ওভার কইছে এই যে ডি, ঠিক আছে? উত্তর কি হবে? ডি। অ্যান্ড লাস্টের এই দুইটা একটু দেখবা। ওকে, ডান। পরের কোশ্চেনে যাই। এই যে দেখো, শি পুট আ কোয়েল্ট ড্যাশ মি, সে আমাকে কাঁথা বা তোষক দিয়ে ঢেকে দিছে। কে বলছিলাম একটু আগে, মুভ করে তোমার উপরেই পড়ছে, তাহলে অবশ্যই এখানে ওভার হবে, ঠিক আছে? এখানে কনফিউশনের কিছু নাই, কিন্তু এখানে ওভারই হবে। ওকে, এরপর আসো পরের কোশ্চেনে। দ্য ডগ ওয়াজ হাইডিং ড্যাশ দ্য টেবল, কুকুরটা টেবিলের নিচে নিশ্চয়ই লুকাচ্ছিল, টেবিলের উপরে কেউ লুকায় না। কুকুরের মাথায় এতটুকু বুদ্ধি আছে যে টেবিলের উপরে লুকানো যায় না, টেবিলের নিচে যে লুকাইতে হয়। তো এই ক্ষেত্রে কি হবে, নিচে ডাউন অ্যান্ড আন্ডার, এই দুইটা শব্দ দিয়ে নিচে বোঝানো যায়। তো তুমি যখন দেখবে ডাউন শব্দটা, এটা ওরকম যে জিনিসটা আসলে বাস্তবে অস্তিত্ব নাই বা ফিজিক্যাল কিছু বোঝাচ্ছে না, এরকম ক্ষেত্রে আমরা ডাউন ওয়ার্ডটা ব্যবহার করি। যেমন প্রাইস ইজ ডাউন, প্রাইস কম, বা আমার মুড ডাউন, তো মুড আসলে এরকম নিচু হয়ে আছে এমন তো ব্যাপার না, দেখা যায় না। তাহলে এইটা ফিজিক্যালি যেসব বস্তুর অস্তিত্ব নাই সে সকল ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আর আন্ডারটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট বোঝাই, মানে এই জিনিসটা আসলে বস্তুগত একটা জিনিস বর্তমান আছে পৃথিবীতে, চোখে দেখা যায়। তাহলে কুকুর সে টেবিলের তলায় আছে, এটা তো চোখে দেখা যাচ্ছে বস্তুবাচক একটা জিনিস, তাহলে এটা কি হবে, ডাউন নাকি আন্ডার? অবশ্যই আন্ডার হবে, ঠিক আছে? তাহলে এখানে দ্য ডগ ওয়াজ হাইডিং আন্ডার দ্য টেবল, ডাউন দ্য টেবল বলবে না, আন্ডার দ্য টেবল, ঠিক আছে? ওকে, এরপর আসো, দ্য ড্রাইভার জাম্পড ড্যাশ দ্য কার। এখানে জাম্পড ড্যাশ দ্য কার, তো সে লাফ দিয়ে ড্রাইভার কি করছে, গাড়িতে ঢুকে গেছে বা গাড়িতে বসছে। তো এই ক্ষেত্রে আমরা কি বসাবো? তো তুমি আমার কনসেপ্ট চিন্তা করো, কোনো কিছুতে প্রবেশ করার ক্ষেত্রে যদি এরকম ক্লোজড একটা জায়গা হয় এবং একটা দরজা দিয়ে ঢুকতেছে সে, তাহলে কি হবে, গাড়ি তো সেরকমই, চারপাশ দিয়ে উপরে ছাদ থাকে, চারপাশ দিয়ে ওয়াল থাকে। তাহলে এই ক্ষেত্রেও জাস্ট ওই ঘরের মতো যদি সে ভেতরে ঢোকে তাহলে কি হবে, তাহলে আমরা এখানে ইনটু বসাবো জাস্ট আগের মতো। আর যদি বাইরে আসে তাহলে কি হবে, আউট অফ বা অফ,
আউট অফ মানে বাইরে যাওয়া, তবে আউট অফ ধীরে ধীরে বাইরে যাওয়া বোঝায়, ধীরে ধীরে। আর যখন তুমি ও ডাবল এফ অফ দিবা তার মানে খুব দ্রুত লাভ দিয়ে বের হয়ে আসলো, এরকম বোঝাবে। ঠিক আছে, তাহলে দ্য ড্রাইভার জাম্পড, লাভ দিয়ে বের হচ্ছে বা ঢুকছে বোঝাচ্ছে, তাহলে দ্রুত নিশ্চয়ই, তাহলে এখানে কিন্তু অফ যাবে। ঠিক আছে, এই ছোট ছোট মারপেচ অনেক আছে, দু একটা না পারলে সমস্যা না, বাট বেসিক জিনিস জানতে হবে। তাইলে এখানে হইতে পারে ইনটু অর অফ, অফ নাই তাহলে ইনটু হবে। ঠিক আছে, কেন আউট অফ হইল না? কারণ আউট অফ নর্মালি ধীরে ধীরে মুভমেন্ট বা মোশন বোঝায়, আর অফ মানে খুব ফাস্ট হেস্টি মোশন বোঝায়। ঠিক আছে, ওকে। এরপর পরের প্রশ্ন 20 নম্বর, দেখি কারা উত্তর করতে পারো। ম্যাকপাই রবিন আছে, ম্যাকপাই রবিনকে বলতেছে 19 ডি। এখন বলো 20 কি হবে? আচ্ছা, মানুষের কাজ না থাকলে আননেসেসারি কমেন্ট করে, বুঝছো? আর ফ্রমটা আসলে এখানে ওইভাবে হয় না, বদ্ধ জায়গার ক্ষেত্রে আমরা ইনটু অ্যান্ড আউট অফ বা অফ ব্যবহার করি, বুঝছো? বদ্ধ জায়গা। আর ফ্রম ফিজিক্যাল কোনো স্ট্রাকচার, যেমন অফিস থেকে বাসায় আসা, এখানে ফ্রম বসবে। মাঠ থেকে তুমি ধরো রাস্তায় চলে আসছো, এই ক্ষেত্রে ফ্রম বসবে। খোলা জায়গা প্লাস কোনো ইনস্টিটিউশন, সেক্ষেত্রে ফ্রম বসে। ঠিক আছে, বলো দেখি কি হবে, 20 উত্তর কি হবে? ক্লাসের স্লাইড টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, আমার টেলিগ্রাম চ্যানেলেও আছে, মেডিলজির টেলিগ্রামেও আছে, পিন করা আছে, দেখো। কি বলবা বলবা, বলো। দ্য শিপ সেইলড ড্যাশ অফ দ্য আইসি ওয়াটার্স অ্যান্ড ড্যাশ আনাদার সি। তার মানে এখানে বোঝাচ্ছে যে জাহাজটা বরফের যে সাগর ছিল বা বরফযুক্ত যে পানি ছিল, টাইটানিকের কথা বলা হচ্ছে, সেখান থেকে বের হয়ে অন্য সাগর বা অন্য দিকে পথ ঘোরালো। তো এখানে কি হইতে পারে? দ্য শিপ সেইলড ড্যাশ অফ দ্য আইসি ওয়াটার, তাইলে যে বরফ যেখানে প্রচুর, সেখান থেকে বাঁচার জন্য নিশ্চয়ই বের হয়ে আসবে। এরকম ক্ষেত্রে কি হইতে পারে? আমরা কোনো জায়গা থেকে বের হওয়ার ক্ষেত্রে অফ, ও এফ এফ, অফ ব্যবহার করি, আউট ব্যবহার করি। এবং এক্ষেত্রে একটা কম্বিনেশন আছে, একটু আগে যেটা দেখাচ্ছিলাম, আউট অফ, আউট অফ ব্যবহার করি। ঠিক আছে, এখানে এক দৌড়ে তো জাহাজ চলে যাইতে পারবে না, জাহাজের মুভমেন্ট নিশ্চয়ই একটু স্লোই হয়। তাহলে এখানে দ্য শিপ সেইলড আউট অফ দ্য আইসি ওয়াটার, এখানে আউট হইতে পারে, যে বরফের যে বা বরফ মিশ্রিত যে পানি ছিল সেখান থেকে বের হয়ে আসলো, ড্যাশ আনাদার সি, অন্য সাগরে প্রবেশ করলো। তো এখানে একটা ব্যাপার আছে, সাগরের প্রশস্ততা এত বেশি, তুমি যদি সাগরের একটু ভেতরে যাও তখন মনে হবে আমি যেন বিশাল একটা জায়গাতে আসছি, এবং উপরেও ছাদ, এপাশেও ছাদ, এপাশেও ছাদ, মানে আমি চারদিক থেকে বদ্ধ, আমার বের হওয়ার কোনো উপায় নেই, মুক্তির কোনো উপায় নেই। এই জন্য এরকম সাগরের অসীমতা বুঝাইতে আমরা এইখানে ইনটু ব্যবহার করবো, যে সে সাগরের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা সেকেন্ড গ্যাপে ইনটু ব্যবহার করব। তাহলে এখানে আসলে যেটা হয়, দ্য শিপ সেইলড আউট অফ দ্য আইসি ওয়াটার্স ইনটু আনাদার সি, তাইলে ওই বরফের পানির জায়গা থেকে বের হয়ে আসলো এবং সাগরের অন্যদিকে মুখ নিল। ঠিক আছে, কেন ইনটু ব্যবহার করা হয়? সাগরের মধ্যে ঢুকে যাচ্ছে না, বাট এটার অসীমতা এত বেশি, মনে হবে যেন আমি সাগরে বিলীন হয়ে যাচ্ছি, এই জন্য। ঠিক আছে, ইনটু এই জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে আউট অ্যান্ড ইনটু 20-এর বি দেখাবো আমরা। এরপরে আসো পরের কোশ্চেন, দ্য ডগ র্যান ড্যাশ দ্য রোড, কুকুরটা রাস্তা বরাবর বা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। তো এরকম মোশনের ক্ষেত্রে ধরো এই একটা রাস্তা, এটা একটা রাস্তা, মনে করো জহির রায়হান রোড, জহির রায়হান রোড। তো এই ক্ষেত্রে একটা কুকুর হাঁটতেছে, দুইভাবে হাঁটতে পারে, সে হইতে পারে এই যে রাস্তার পাশের ফুটপাথ থাকে, এই ফুটপাথ দিয়ে মানুষ যেমন হাঁটে এরকম রিল্যাক্সে হাঁটতেছে। ঠিক আছে, মাঝে মধ্যে এদিক ওদিক তাকায় দেখতেছি, এই একটা হাঁটা হইতে পারে। আরেকটা হইতে পারে কুকুর তো বুঝে না কিচ্ছু, ও রাস্তা ক্রস করতেছে, হ্যাঁ এইভাবে হাঁটতেছে, গাড়ি ঘোড়া কি আসতেছে কে জানে না, ও জাস্ট হাঁটতে মন চাইছে, হেঁটে একবার যাচ্ছে আবার ব্যাক করতেছে, অর্থাৎ আড়াআড়িভাবে রাস্তায় হাঁটতেছে। দুই ক্ষেত্রে দুই রকম প্রিপোজিশন বসে। যদি এরকম রাস্তা বরাবর হাঁটে তাহলে আমরা অ্যালং ব্যবহার করি, শুধু রাস্তা না, নদীর ক্ষেত্রেও আমরা এটা করি, অ্যালং। ঠিক আছে, নদীর তীর বরাবর হাঁটলে অ্যালং, রাস্তা বরাবর হাঁটলে অ্যালং, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর। আর যদি এরকম প্রস্থ বরাবর আড়াআড়ি কেউ নদী পার হয় বা রাস্তা পার হয়, রেল লাইন ক্রস করে, সেই ক্ষেত্রে এই যে ক্রস শব্দটা, এই জন্য আমরা অ্যাক্রস ব্যবহার করি। কি ব্যবহার করি? অ্যাক্রস।
ঠিক আছে, তাহলে এখানে দেখো কুকুরটা, দ্য ডগ র্যান ড্যাশ দ্য রোড, সে আড়াআড়ি দৌড়াইতে পারে আবার বড় বড় দৌড়াইতে পারে। অপশন দেখো, অন হবে না, অন দ্য রোড না, অ্যালং, ইন উইথ, কোনটা হবে? এখানে তো অ্যাক্রস নাই, সো এখানে অ্যালং হবে। ঠিক আছে, তো হাঁটা বা দৌড়ানোর ক্ষেত্রে রাস্তা বা নদী যদি উল্লেখ থাকে, অ্যালং অ্যান্ড অ্যাক্রস, জাস্ট কনসেপ্ট অনুযায়ী লাগাইতে হবে। পরের কোশ্চেনটা দেখো, তাইলে ক্লিয়ার হবে কনসেপ্ট জিনিসটা কি। ইট ইজ ডেঞ্জারাস টু রান ড্যাশ দ্য রোড, রাস্তায় দৌড়ানো ভয়ঙ্কর, কিন্তু এই যে বললাম রাস্তা বরাবর ফুটপাথ দিয়ে দৌড়ানো বরাবর, আর একটা রাস্তা আড়াআড়ি দৌড়ানো, কোনটা বেশি ক্ষতিকর বলো, কোনটা বেশি ভয়ঙ্কর? তুমি আড়াআড়ি দৌড়াইতেছো, গাড়ি আইসা তো একদম চাপা দিয়ে চলে যাবে। বরাবর হাঁটলে বরং ভয় কম, পেডিস্ট্রিয়ান বা পথচারীদের জন্য যে লেনটা থাকে এখানে তো আর গাড়ি উঠে না সহজে, তাই না? তাহলে কোনটা বেশি ক্ষতিকর? আড়াআড়ি রাস্তায় দৌড়াদৌড়ি করা। তাহলে এইখানে যেহেতু ডেঞ্জারাস শব্দটা আসছে, এই জন্যই আমরা কেবল অ্যাক্রস লাগাবো, এবং অ্যালং তো নাই এখানে, অ্যালং থাকলেও আমরা অ্যাক্রস লাগাইতাম। কেন? বেশি ভয়ঙ্কর কোনটা? আড়াআড়ি দৌড়ানোর জন্য। ঠিক আছে, তাহলে রান অ্যাক্রস মানে আড়াআড়ি রাস্তা পার হওয়া। ঠিক আছে, ওকে। এরপর আসো, বিটুইন ইজ আ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন ড্যাশ পিপল আর ইনভলভড। তাহলে বিটুইন এমন একটা প্রিপোজিশন, এটা কখন ব্যবহৃত হয়, কয়জন পিপল ইনভলভ থাকলে ব্যবহৃত হয়, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। নর্মালি আমরা জানি যদি দুইজন ব্যক্তিকে বুঝাই তাহলে বিটুইন বসে, যদি দুইয়ের বেশি বুঝাই, মোর দ্যান টু, তখন আমরা কি বসাই? এমন বসাই। এটা তো আমরা জানি, তাই না? সবাই জানি। তাইলে দুইজনের ক্ষেত্রে বিটুইন, অ্যান্ড দুইয়ের বেশি হইলে তখন আমরা এমন ব্যবহার করি, এটা জানো সবাই। তাইলে এখানে বিটুইন কখন বসে? যখন দুইজন পিপলকে ইন্ডিকেট করা হয়। ওকে, এটা ক্লিয়ার। বাট একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি দেখো, কতবার আসছে পরের কোশ্চেনটা। আচ্ছা, এটা না, এটা একটু পরে আসবে। এই যে দেখো এই প্রশ্নটা, নেপাল লাইস ড্যাশ ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান, বা সুইজারল্যান্ড লাইস ড্যাশ ফ্রান্স, জার্মানি, ইটালি অ্যান্ড অস্ট্রেলিয়া। দ্য গ্রোথ ইন ট্রেড সার্ক কান্ট্রিজ রিমেইনস কনস্ট্রেন্ট বাই বর্ডার ইস্যুস। তো এই যে সার্ক কান্ট্রিজ মানে অনেকগুলো দেশ আছে, এই যে জিনিসগুলো বুঝাচ্ছে সমস্ত ক্ষেত্রে। দেখো এখানে নেপাল, ইন্ডিয়া, চায়না এবং ভুটানের মধ্যে আছে কয়টা দেশ? 3টা দেশ। পরের স্টেমে দেখো ইটালি, অস্ট্রেলিয়া, জার্মানি অ্যান্ড ফ্রান্স, 4টা দেশ। তো আমরা নর্মালি 2টা দেশ হইলে বিটুইন ব্যবহার করতাম, এর বেশি হইলে নর্মাল নিয়ম কি এমন। কিন্তু শর্ত হচ্ছে তুমি এই 2-এর অধিক যে জিনিসগুলোকে বোঝাচ্ছ, যেমন আমি যদি বলি 3জন ভাই, এই আমগুলো 3জন ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, প্লিজ ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোস অ্যামাং 3 ব্রাদার্স। যদি 3জন ভাই বলি তখন অ্যামাং হবে, কোনো সন্দেহ নেই। বাট ওই 3জনের নাম যদি আলাদা করে বলি, প্লিজ ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোস বিটুইন আরিফ, করিম অ্যান্ড রহিম, এভাবে যদি নাম বলি তখন কিন্তু আর অ্যামাং হবে না। অর্থাৎ তুমি যাদের বুঝাচ্ছ প্রত্যেককে স্পেসিফিক করে যদি নাম ধরে ডাকো, যেমন এখানে স্পেসিফিক করে প্রত্যেকের নাম বলছো, 3টা দেশ বলো নাই, 3টা দেশের নাম বলছো, এখানেও তাই। সার্ক কান্ট্রিজ, এখানে সার্ক কান্ট্রিজ মানে কোন কোন দেশ তুমি জানো, দেশগুলোর নাম সার্ক শব্দটার মধ্যেই তুমি জেনারেল নলেজ থাকলে বুঝতে পারছো। তো প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করে যদি উল্লেখ করো, সংখ্যা যতই হোক না কেন, 100টা হইলেও বিটুইন বসবে। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু জানবা। যে প্রপার নাউনগুলার তোকে তুমি বুঝাচ্ছ সেইগুলার প্রত্যেকের নাম উল্লেখ থাকলে 2 হোক, 4 হোক, 6 হোক, 10 হোক, অলওয়েজ বিটুইন বসে। তাহলে এখানে উত্তর কী হবে? বিটুইন। এবং দেখো কতবার আসছে, দেখছো? ওকে, এটা দেখলাম। এর আগের কোশ্চেনটা দেখো তাহলে, সোনিয়া হ্যাজ বিন সিক ড্যাশ 2 months। আরেকটা প্রশ্ন, হি হ্যাজ বিন সিক ড্যাশ আ মান্থ, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 days, উই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 20 minutes। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময় একটা উল্লেখ থাকে, যে একটা সার্টেন টাইমে একটা কাজ শুরু হয়ে এখনও চলতেছে, এটাই তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই ক্ষেত্রে টাইমটা 2 রকম হয়। একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম মানে সময়ের ডিউরেশনটা বোঝায়, পিরিয়ড অফ টাইম মানে ডিউরেশন। আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম মানে স্টার্টিং। পয়েন্ট অফ টাইম মানে কি বললাম? স্টার্টিং বোঝায়, কোন সময় শুরু হয়েছে, বাট কতক্ষণ ধরে হচ্ছে এটা তুমি এই ক্ষেত্রে বুঝাইতে পারবে না। সো পিরিয়ড অফ টাইম কীরকম হইতে পারে? পিরিয়ড মানে সময়, 2 ঘন্টা হইতে পারে, 2 দিন হইতে পারে, 2 weeks, মান্থস, এরকম 2 বছর হইতে পারে, এরকম মানে ডিউরেশন তুমি বুঝতে পারবা যে কতক্ষণ, কখন শুরু হয়েছে এটা কিন্তু এখান থেকে বুঝতে পারবা না পিরিয়ড অফ টাইমে। ঠিক আছে,
এবং এই ডিউরেশনের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। ওকে, তাইলে যদি পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন বুঝাই, যেমন এক্সাম্পল সার্টেন একটা টাইম, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ফর ব্যবহার করি। ঠিক আছে, আর স্টার্টিং বা পয়েন্ট অফ টাইম বলতে আমরা কি বুঝাচ্ছি, যেমন হচ্ছে মানডে, মঙ্গলবার থেকে শুরু হয়েছে, বা গত মাস থেকে শুরু হয়েছে। তো তুমি এখন জানো না যে আজকে কি বার, তাহলে মানডে থেকে শুরু হয়েছে কতদিন হচ্ছে তুমি কিন্তু বুঝতে পারবা না। ওই মানডে থেকে তুমি যদি এখন শোনো তাহলে ওই মানডে, তুমি যদি 1 বছর পর শোনো তাহলে ওই মানডে মানে 1 বছর প্লাস ওই মানডে যোগ হবে। সো এইখানে এক্স্যাক্টলি পিরিয়ডটা বোঝা যায় না, জাস্ট কবে শুরু হয়েছে পয়েন্টটা উল্লেখ থাকে। সো পয়েন্ট অফ টাইম বা স্টার্টিং অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। কি ব্যবহার করি আমরা এই ক্ষেত্রে? সিন্স। ঠিক আছে, তাইলে এই দুইটা জানা লাগবে, ফর কখন বসে, সিন্স কখন বসে। স্ক্রিনশট নাও, এটা মাস্ট টু নো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মাস্ট টু নো। তো এখানে যেগুলো আসছে 5টা কোশ্চেন আসছে, দেখছো 5টা কোশ্চেন। প্রথমে জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থস, এখানে কি বোঝাচ্ছে? ডিউরেশন, কতক্ষণ, কতদিন। এখানে 2 মাস, 1 মাস, এখানে কিন্তু কত স্পেসিফিক, বা এখানে আসলে মানে কি বলবো, কতক্ষণ, কত দীর্ঘ সময়টা, সেই সময়টা বোঝাচ্ছে। তো সব ক্ষেত্রে আমরা কি বসাবো? ওই যে উপরের ফর বসবে। ঠিক আছে, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। সিন্স কিন্তু বসানো যাবে না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ওকে, ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল দ্যাট ইট। তোমরা ইংলিশ সেকেন্ড পেপার পড়েছো না? ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতো উইথ ফ্রেজার ক্লজ। সেইখানে অনেক জিনিস আসতো, তার মধ্যে সব থেকে বেশি আসতো লেট অ্যালোন আর ফিল লাইক। বা ওয়াজ বর্ন, এই জিনিসগুলো প্রচুর আসতো 2 নম্বর কোশ্চেনে, মনে আছে? তো এখানে বলো তো লেট অ্যালোন মানে কি আর ফিল লাইক মানে কি? লেট অ্যালোন মানে এরকম তুলনা বোঝায় যে এই কাজটা পারে না আবার ওইটা, তেমন সে উঠে দাঁড়াইতেই পারে না। আমি তারা জিজ্ঞেস করতেছি তুমি কি দৌড়াইতে পারো, পা ঠিক হয়েছে, দৌড়াইতে পারো, সে উঠতেই পারে না, সে ভাঙা পানি এখনো বসে আছে। তো এরকম 2টা কাজের তুলনা বুঝাইতে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। ঠিক আছে, 2টি কাজের তুলনা। ওকে, আর ফিল লাইক মানে ইচ্ছা হওয়া বোঝায়, ইচ্ছা হওয়া। ফিল লাইক মানে অনুভব করা না, কিন্তু মনের ইচ্ছা হওয়া বোঝায়। ঠিক আছে, তাইলে এখানে কি হবে? ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট, মানে তোমার যদি ইচ্ছা হয় তুমি হাঁটতে যাইতে পারো। ঠিক আছে, তাইলে এখানে ফিল লাইক হবে। উত্তর কি হবে? এই যে এটা কিন্তু এইচএসের গ্রামার থেকেই তোমরা পারো। ওকে, জাস্ট এই 2টা বললাম। লেট অ্যালোন গত দিনের প্রশ্নে আসছিল। এরপরে আসো, দ্য ম্যাটার ইজ টু সিরিয়াস ড্যাশ হিম টু হ্যান্ডেল। এখানে একটা রুল আছে না, টু ড্যাশ ড্যাশ টু, এর মাঝখানে ফর প্লাস কোন একটা প্রোনাউন বসে। এখানে নর্মাল কনসেপ্টকে টু ড্যাশ ড্যাশ টু মানে সে এতই এমন যে ওটা করতে পারে না, এরকম একটা কনসেপ্ট বোঝায়। যেমন দ্য ম্যাটার ইজ টু সিরিয়াস, এই ব্যাপারটা এতটাই কঠিন যে সে হ্যান্ডেলই করতে পারছে না। ঠিক আছে, এরকম কনসেপ্ট। আর মাঝখানে যার জন্য কঠিন সে ফর, যদি আমার জন্য কঠিন হইতো তাহলে ফর মি, যদি তার জন্য কঠিন হইতো তাহলে ফর হিম, এরকম করে। যদি মেয়ে হইতো ফর হার, এরকম যুক্ত হয়। ঠিক আছে, দ্য ম্যাটার ইজ টু সিরিয়াস ড্যাশ হিম টু হ্যান্ডেল, অবশ্যই ফর হবে। ঠিক আছে, তার জন্য সলভ করা বা হ্যান্ডেল করা কঠিন। ডান, এটা একদম কমন কনসেপ্ট। এরপর আসো, এটা 3 জায়গাতে আসছে। মুনা ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, দে কলড আস ড্যাশ দ্য টেলিফোন, শি কল্ড মি ড্যাশ দ্য টেলিফোন। এখানে কি হবে? এই কোশ্চেন নিয়ে প্রচুর প্রচুর ঝামেলা লাগে। ওকে, একটু খাতা নিয়ে বসো, এইটা অন্তত একটু খাতা নিয়ে লিখে ফেলো। ওয়েট, 29 না? ওকে, আরেকটা আছে এখানে। তো দেখো, এখানে ফোন বা টেলিফোনের ক্ষেত্রে 3টা প্রিপোজিশন হয়। 2টা সিনারিও চিন্তা করো। একটা হচ্ছে আমি তোমাকে বলতেছি যে আমি এখন ফোনে কথা বলতেছি, বা এমন একটা সেন্টেন্স তুমি দেখলা, যেমন মুন্না ইজ ড্যাশ ফোন রাইট নাও, এখন সে ফোনে কথা বলতেছে, মুন্না কিন্তু এখন কথা বলতেছে। তাইলে যদি কথা চলে, ফোনে কথা চলে, কথা চলার ক্ষেত্রে আমরা অন বসাই, অন দ্য ফোন বা অন দ্য টেলিফোন। ঠিক আছে, ফোন হইতে পারে, টেলিফোন হইতে পারে। যদি কথা চলমান আছে এরকম বোঝাই, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। ঠিক আছে, ওকে।
এরপর দেখো, তুমি যদি নর্মালি কথা চলতেছে এরকম বোঝাচ্ছ না, তুমি বলতেছো আমি ফোনের মাধ্যমে ব্যবসা করি বা ফোনের মাধ্যমে সবাইকে ইনভাইট করি, ফোনের মাধ্যমে মেসেজ দিই, এরকম কিছু বোঝাচ্ছ, বাট কথা চলতেছে এরকম বুঝাচ্ছ না, তখন মাধ্যম বোঝাতে, কোনো কিছু যোগাযোগের মাধ্যম বোঝাইতে জাস্ট ফোন শব্দটা ব্যবহার করলে, কোনো আর্টিকেল নাই, কিচ্ছু নাই, দা নাই, এ নাই, কিচ্ছু নাই, সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি, বাই ফোন। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে জাস্ট একই কনসেপ্ট, কথা বলা বা যোগাযোগের মাধ্যমই বোঝাচ্ছ, বাট যদি দা থাকে, ফোন বা টেলিফোনের আগে যদি দা থাকে, সেই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ওভার ব্যবহার করি। ওকে, তাইলে যদি কথা হইছে বা কথা হচ্ছে এরকম বোঝায় অন। আর জাস্ট যোগাযোগের মাধ্যম, বাট কথা হয়েছে বা হচ্ছে এমন না, আমি ফোনের মাধ্যমে কথা বলি বা এরকম করি করি সেই করি এগুলো বলতেছে, বাট কথা হয়েছে কারোর সাথে এরকম বোঝাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি আর্টিকেল দা থাকে তাইলে ওভার, যদি দা না থাকে তাহলে বাই। এটা কিন্তু অক্সফোর্ডের রুল, আমার বানানো রুল না, সো প্লিজ মাইন্ড ইট, এটা নোট করে রাখো। তো এখানে দেখো মুন্না এখন কথা বলতেছে, এই যে কথা চলমান, দ্য কল ডাস ড্যাশ টেলিফোন বা শি কল মি ড্যাশ টেলিফোন, সব জায়গায় প্রথমে তো কথা চলতেছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কল করেছিল, এটা অ্যাকচুয়ালি ঘটেছিল ঘটনাটা, দুই ক্ষেত্রেই। সো আমরা এখানে অন বসাবো। ঠিক আছে? কথা চলে বা কথা হয়েছে এরকম বোঝাইলে অন। অন দা ফোন বা অন দা টেলিফোন একই জিনিস, যাহাই ফোন তাহাই টেলিফোন, এখন তো সব রিপ্লেস হয়ে গেছে, এখন তো টেলিফোন ওভাবে চলে না। এরপর আসো, ইট ইজ কোয়াইট আনকাইন্ড ড্যাশ ইউ টু ক্রিটিসাইজ মি, এইটা হচ্ছে কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। তো আনকাইন্ড, ওয়াইজ, তারপরে হচ্ছে কানিং, এরকম শব্দ, অর্থাৎ তুমি যে কাজ করছো সেই কাজটা কীরকম, তোমার সাথে মানায় কিনা, এরকম ডিসিশন দেওয়ার ক্ষেত্রে আমরা এরকম ফ্রেজ ব্যবহার করি। দেখো, ইট ইজ কোয়াইট আনকাইন্ড ড্যাশ ইউ টু ক্রিটিসাইজ মি, এইটা তোমার জন্য খুবই বেমানান, খুবই অমানবিক আমাকে ক্রিটিসাইজ করা। বা ইট ইজ ওয়াইজ ড্যাশ ইউ টু স্টাডি প্রপারলি, এইটা এখানে আমি ডিসিশন দিচ্ছি যে না, পড়াশোনা করতেছো ভালো করে, এটা তোমার জন্য ভালো একটা কাজ, সো তুমি যে কাজটা করছো সেটার ব্যাপারে আমি স্টেটমেন্ট দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা আনকাইন্ড, অফ, ওয়াইজ, অফ, কানিং, অফ, হেস্টি, অফ, এরকম অফ ব্যবহার করি। ঠিক আছে? তো এখানে আমরা অফ বসাবো। ঠিক আছে? এটা একটু অন্যরকম প্যাটার্ন, একটু দেখে নিও। যদি কারো ব্যাপারে এরকম স্টেটমেন্ট দিই, তুমি যে কাজটা করছো কাজটা কেমন হচ্ছে, তখন আমরা অফ। নর্মালি এই আনকাইন্ড, এটা সব থেকে কমনলি পরীক্ষাতে আসে, মাঝে মধ্যে ওয়াইজ আসে, ওয়াইজ অফ ইউ, আনকাইন্ড অফ ইউ। ওকে ওকে, ডান। তাহলে বেসিক প্রিপোজিশন শেষ। এরপর আসো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ঢুকবো, একদম ঠাস ঠাস করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ হয়ে যাবে। উত্তর দেওয়া আছে, দেখে নিও। ওকে, তোমরা জাস্ট বলবা, যদিও এখানে আসলে কথা আছে, কি করবো বলো, কথা না বললে কেমন যেন লাগে। যেমন প্রথম যে কোশ্চেনটা আসছে, হোয়েন উষাশি এন্টার্ড দ্য রুম এভরিবডি স্টপ টকিং, যখন উষাশি রুমে ঢুকলো তখন সবাই কথা বলা বন্ধ করে দিল। তাইলে এরকম এন্টারের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। এন্টার, যদি কোনো চুক্তিতে কেউ দায়বদ্ধ হয়, চুক্তিতে ঢোকে, চুক্তিতে প্রবেশ করে, বা কোনো নিয়মের অধিভুক্ত হয়, বা কোনো সংস্থায় যোগ দেয়, তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ দেওয়া, এই ক্ষেত্রে আমরা এন্টারের পরে ইনটু বসাই। কিন্তু এন্টার দিয়ে যদি আসলে ফিজিক্যালি কোথাও ঢোকা বোঝাই, রুমের মধ্যে ঢোকা বা বাসার মধ্যে ঢোকা, এরকম কোনো জায়গায় গাড়ির মধ্যে ঢোকা, এরকম কিছু ঢোকা বোঝাই, সেই ক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসে না। ঠিক আছে? তাইলে যদি কোনো জায়গাতে ঢোকা বোঝায়, প্রবেশ, ফিজিক্যাল জায়গা, প্রবেশ করা বোঝায়, তখন নো প্রিপোজিশন। বা যদি কোনো চুক্তিতে, কোনো নিয়ম কানুনের অধীনস্থ হওয়া, কোনো দলে যোগ দেওয়া, এরকম কিছুতে এন্টার করা বোঝায়, সেক্ষেত্রে আমরা ইনটু বসাবো। ঠিক আছে? তাইলে এসে ঘরে ঢুকছে, তাহলে কি হবে? নো প্রিপোজিশন রিকোয়ার্ড, কোনো প্রিপোজিশন দরকার নেই। ভুল করো না এটা আবার। ঠিক আছে? তাহলে প্রথম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডান। ওকে, পরেরটা, আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প, দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ দ্য পুর। যদিও দুইটা আলাদা কোশ্চেন, এটা কেটে দাও, যদি তোমরা জানবা একটু পরে এটা গ্রুপ ভার্বে আসবে। তো দেখো, কাউন্ট, কাউন্ট আপন, কাউন্ট আপন মানে কি জানো? কাউন্ট আপন বা কাউন্ট অন, আপন আর অন কিন্তু একই ওয়ার্ড। হ্যাঁ, আপন মানে উপরে, অন মানে উপরে। এবং এখন বর্তমান মডার্ন ইংলিশে, পুরাতন যে ইংলিশ
ব্রিটিশ ইংলিশে আপন ব্যবহার করা হয়তো, মডার্ন ইংলিশে এখন আর আপন ব্যবহার করা হয় না, সব অন ব্যবহার করা হয়। আর এক সময়কার পুরনো যে ইডিয়ম ছিল, ফ্রেজ ছিল, গ্রুপ ভার্ব ছিল, যে আপনগুলো ছিল ওইগুলো শুধু আছে। এখন কিন্তু কোথাও তুমি আপন দেখবা না। আপন আর অন কিন্তু বস্তুত একই জিনিস। এরপরে হচ্ছে ডিপেন্ড অন, রিলাই অন, এই তিনটা লিখো। নির্ভর করা অর্থে কাউন্ট অন, ডিপেন্ড অন, রিলাই অন, এই তিনটা বসে। তিনটার ক্ষেত্রেই অন বা আপন তুমি যে কোনো প্রিপোজিশন দিতে পারো, ঠিক আছে? সো আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করে আছি। তাহলে কাউন্টের সাথে কি বসবে? অবশ্যই আপন বা অন, আপন বসবে। এখানে যদি ডিপেন্ড থাকতো তাও একই কথা, এখানে যদি রিলাই থাকতো তাও কিন্তু একই কথা, ঠিক আছে? সো একটা শিখতে গিয়ে আমরা তিনটা শিখে ফেললাম। অ্যান্ড এই পরের যেটা আছে এখানেও ডাউন হবে, আপন হবে যদিও। লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে ছোট করে দেখা, ঘৃণা করা, হেও করা, এটা তুমি জানো, গ্রুপ ভার্বে আমরা দেখবো। পরের কোশ্চেনে আসো। ওকে, পরের কোশ্চেন কি বলছে? হি হ্যাজ অ্যাভারেন্স ড্যাশ অর। অ্যাভারেন্স মানে কি জানো? অ্যাভারেন্স মানে হচ্ছে ঘৃণা, ঘৃণা বা বিতৃষ্ণা, অর্থাৎ অপছন্দ করা বোঝায়। তো এখানে অ্যাভারেন্সের সাথে কি বসে, এগুলো আসলে প্রিপোজিশন মনে রাখতে হবে। এবং দেখো কত জায়গায় আসছে, জেএনইউতে আসছে, সিজিএ জুনিয়র অডিটরে আসছে, প্রাণী সম্পদ অধিদপ্তরে আসছে, 3 জায়গায় আসছে, খুব ইম্পর্টেন্ট। অ্যাভারেন্সের পরে অফ বসে। অ্যাভারেন্স অফ মানে হচ্ছে বিতৃষ্ণা, ঘৃণা বলতে পারো বা রিপালশন বলতে পারো, অপছন্দ করা, ঠিক আছে? তাহলে যুদ্ধ আমার খুবই অপছন্দ। অ্যাভারেন্স অফ লিখে ফেলো খাতায়। অ্যাভারেন্স অফ মানে অপছন্দ বা বিতৃষ্ণা, এখানে অফ হবে উত্তর, ঠিক আছে? এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এরপর আসো, এই যে দেখো এই 3টা স্টেমে 3 ভাবে আসছে। আরইউতে আসছে, তারপরে ওই যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কোন পরীক্ষায় আসছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালকে আসছে, জেইউতে আসছে, কত জায়গায় আসছে। তো এখানে কি হবে দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস, এরপর মিনা ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং। তাহলে এরকম কোনো জায়গা থেকে যদি অনুপস্থিত থাকা বোঝায়, কোনো জায়গা থেকে অনুপস্থিত, থেকে থেকে থেকে, আমি ক্লাস থেকে অনুপস্থিত, আমি মিটিং থেকে অনুপস্থিত, দ্যাট ইজ ফ্রম। তাহলে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম মানে কোনো জায়গা থেকে অনুপস্থিত থাকা। এটা জানো না এমন কেউ আসো? যদি কেউ থাকো আমার পক্ষ থেকে তাদের অ্যাবসেন্ট ফ্রম মানে তাহলে কি বলো? অনুপস্থিত থাকা। অনুপস্থিত থাকা, ডান? ওকে, ডান। এরপর আমরা পরের কোশ্চেনে যাই। এটাও দেখো কত জায়গাতে আসছে, 4টা প্রশ্ন তো আছেই আলাদা আলাদা। আবার এইটা প্রাক প্রাথমিকে আসছে, দুদকে আসছে, এইটা দেখো 45তম বিসিএসে আসছে, ডাক অধিদপ্তরে আসছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আসছে, প্রাক প্রাথমিকে সহকারী শিক্ষক পদে আসছে, কত জায়গায় আসছে। তো দেখো প্রশ্নটা কি বা আসলে জিনিসটা কি? দিস ম্যান ডাজ নট অ্যাডহিয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল। এরপরে আই শ্যাল অ্যাডহিয়ার ড্যাশ মাই প্ল্যান, ইউ মাস্ট অ্যাডহিয়ার ড্যাশ ইউর প্রিন্সিপাল, আই স্টিল অ্যাডহিয়ার ড্যাশ মাই বিসিএস প্রিপারেশন। তো দেখো অ্যাডহিয়ার মানে লেগে থাকা, এবং অ্যাডহিয়ারের সাথে টু বসে। অ্যাডহিয়ার টু মানে কোনো কিছুর সাথে নিজের ডেডিকেশন সহ লেগে থাকা, অ্যাডহিয়ার টু। এর আরেকটা কাছাকাছি ওয়ার্ড আছে স্টিক, স্টিক মানেও লেগে থাকা, স্টিক টু, স্টিক টু মানেও কিন্তু লেগে থাকা, ঠিক আছে? তাহলে 2টা আমরা মনে রাখবো, একই অর্থ। স্টিক টু মানেও লেগে থাকা উইথ ডেডিকেশন, অ্যাডহিয়ার টু মানেও উইথ ডেডিকেশন, লেগে থাকা, নিবৃত থাকা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? চোখ বন্ধ করে টু, ঠিক আছে? এই যে এক্সট্রা স্টিক বলে দিলাম, দেখো এইটা চলে আসলে আমার আবার গালি দিও না যে আপুর কোশ্চেন থেকে আসেনি। আমি কিন্তু এক্সট্রা যে কথাগুলো বলছি এগুলো ফলো করবা। এরপর আসো, মাই ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, আই হোপ ইউ আর নট অ্যাংরি ড্যাশ আর, হি ওয়াজ আনরিজনেবলি অ্যাংরি ড্যাশ মি, হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি ফর লুজিং দ্য বুক। তো অ্যাংরি, রেগে আছো। যদি কোনো ব্যক্তির সাথে রাগ করো, কোনো পার্সন বা ব্যক্তির সাথে রাগ করো, তাহলে তার আগে উইথ বসে। যদি কোনো টপিকে রাগ করো, কোনো বিষয়ের উপর বা কোনো বস্তুর উপর রাগ করো, ধরো তোমার রাগ হয়েছে, তুমি ওই হাঁটতেছে টেবিলের কোনায় আঙ্গুলে, পায়ের আঙ্গুলে গোতা খাইছো, তো রাগ করে দিলে এক লাথি, এই যে রাগ হইলো, এই একটা বস্তুর উপর রাগ হয়েছে, তখন তুমি অ্যাট বসাবা, অ্যাংরি অ্যাট দ্য টেবল। আর একটা হচ্ছে যে কারণে তোমার রাগ হয়েছে, কি জন্য রাগ হয়েছে? টেবিলের সাথে খোসা খাওয়ার জন্য, তার আগে ফর। তাহলে 3টা জিনিস, ব্যক্তির সাথে রাগ উইথ, বস্তুর সাথে রাগ অ্যাট, কোনো কারণে রাগ, যে কারণে রাগ সেটা বোঝাচ্ছ ফর। তাহলে দেখো মাই ফাদার অ্যাংরি ড্যাশ মি, আমার সাথে রাগ করছে, আমি কি, আমার বস্তু লাগে না, আমি মানুষ, ব্যক্তি, তাহলে এখানে ফর।
তার সাথে রাগ করছে, সেও ব্যক্তি, ফর। আমার সাথে আবার রাগ করছে, দেখছো, তাহলে ফর। আর এখানে দেখো অ্যাংরি, অবশ্যই সরি ফর কেন বলতেছে, আরে ব্যক্তির সাথে রাগ, উইথ। দেখছো, এই হইতেছে স্লিপ অফ পেন, সব জায়গায় উইথ হবে, স্লিপ অফ পেন। এন্ড এইরকম ভুল কইরেই মারা খাই আমরা। পরীক্ষার হলে দেখবা এক শ্রেণীর স্টুডেন্ট আছে সারা বছর খুব পড়াশোনা করছে, পরীক্ষার হলে যে আর মাথা কাজ করে না, টেনশন করে এত খারাপ করে যে মানুষ এক্সপেক্ট করে নাই কখনো। সেরকম এই আমার অবস্থা, এরকম মাথা গরম করা যাবে না। এটা কেন ভুল হয়েছে বলো? আমার মনে হচ্ছে কোশ্চেন বেশি সহজ, এই জন্য ভুল করছে। সো কোশ্চেন সহজ হইলেও বিপদ, কঠিন হইলেও বিপদ। কোশ্চেন যেমনই হোক তোমার চিন্তা করার দরকারই নেই যে কঠিন নাকি সহজ, আস্তে আস্তে একটা একটা করে দাগায় যাবা। তাহলে এখানে উইথ, আর এখানে আমার সাথে রাগ করছে আবার উইথ। আর এই যে এখানে দেখো ফর লুজিং দ্য বুক, এখানে কারণটা বলে দিচ্ছে, বাপ কেন রাগ করছে বা সে কেন রাগ করছে, বইটা হারানোর জন্য। সো কারণ বুঝাচ্ছে, সো এখানে ফর বসছে, ঠিক আছে। তাহলে এখানে যে গ্যাপগুলো ছিল সব জায়গায় উইথ। এরপর আসো পরে, এটা 2-3 বার 3 জায়গায় আসছে, হি ইজ অ্যাক্সেসিবল ড্যাশ অল। অ্যাক্সেসিবল মানে সহজেই যাকে পাওয়া যায়, প্রবেশসাধ্য। যেমন আমাকে মেসেজ দিলেই তুমি রিপ্লাই পাও, আমি অ্যাক্সেসিবল। বা এরকম যে কোনো ব্যক্তি বস্তু হইতে পারে, অ্যাক্সেসিবলের পরে টু বসে, ঠিক আছে। অ্যাক্সেসিবল টু মানে প্রবেশসাধ্য বা হাতের কাছে পাওয়া যায় এমন জিনিস। এখানে কি হবে, অ্যাক্সেসিবলের সাথে টুই বসে, আর কিছু বসে না। হি ইজ অ্যাক্সেসিবল টু অল, সে সবার হাতের কাছে, হাতের নাগালে থাকে, টু হবে, ঠিক আছে। এরপরে আসো, ও বাবা কত জায়গাতে আসছে রে, অ্যাকিউজড। যাই হোক, এখন এই প্রত্যেকটা তুমি নিজের মতো পড়ে নিও। অ্যাকিউজড মানে অভিযুক্ত, এবং অ্যাকিউজডের পরে অফ বসে। অ্যাকিউজড মানে দোষী বা অভিযুক্ত, অ্যাকিউজডের পরে কি বসে, অফ। তুমি অন্য কিছু দেখবা না, যে কারণে বুঝাক বা কোনো ব্যক্তিকে বুঝাক, এরপরে যে ওয়ার্ডই থাকুক সব জায়গাতে দেখবে অ্যাকিউজডের পরে অফ বসাইছে। যেমন হি ওয়াজ অ্যাকিউজড অফ ইনসাইটিং আদার্স টু রিভোল্ট, অন্যকে উত্তেজিত করার দরুন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ ফরজারি অর মার্ডার, তাহলে এখানেও কারণ বোঝাচ্ছে। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ কিলিং, এখানেও কারণ। হি হ্যাজ বিন অ্যাকিউজড ড্যাশ মার্ডারিং অফ, তারপরে এই চুরির জন্য, এই যে ক্রাইম সাধারণত কারণ বুঝে, বাট যদি অন্য কোনো কনসেপ্টের পেছনে থাকে অফই বসে। তাহলে অ্যাকিউজড অফ মানে কি, দায়ী বা অভিযুক্ত বা দোষী যাই বলো তাই, অভিযুক্ত, যার উপর অভিযোগ আনয়ন করা হয়েছে, ঠিক আছে। তাহলে ডান, এখানে অফ। এবং এই জিনিস কিন্তু চলে আসছে, ধরে রাখো যে এটা কাইন্ড অফ চলে আসছে। কত জায়গায় আসছে তুমি গোনো, আমার গোনার সময় নেই এখন, পরে গুনে নিবা। এরপর আসো, উই আর অ্যাকাউন্টেবল ড্যাশ দ্য অথরিটিস ফর আওয়ার অ্যাকশনস। আমরা আমাদের প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়ী। আমার দুনিয়ার কাজের জন্য আমি আল্লাহর কাছে দায়ী। তাইলে এই অ্যাকাউন্টেবল মানে দায়ী, হ্যাঁ, অর্থাৎ এটা বুঝিয়ে দিতে হবে তাকে, এরকম একটা কনসেপ্ট বোঝায়। তো এখানে ওই অ্যাক্সেসিবলের মতো টু বসে, অ্যাকাউন্টেবল টু অ্যাক্সেসিবল টু। অ্যাকাউন্টেবল টু মানে দায়ী, অ্যাকাউন্টেবল টু মানে কি বলেন, দায়ী, ঠিক আছে। না পারলে খবর আছে। এরপর আসো, হয়েছে দেখো আবার কত জায়গায় আসছে। অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প মানে এটার বদলে এটা, এর বদলে বি ইজ অল্টারনেটিভ টু এ, বা এ ইজ অল্টারনেটিভ টু বি। ওই যে বলে ফেললাম অল্টারনেটিভ টু। সো অল্টারনেটিভের পরে ওই যে একই, একটু আগে কি বললাম, কি পড়লাম আমরা, এই যে একটা অ্যাকাউন্টেবলের পরে টু বসে, আবার অল্টারনেটিভের পরেও টু বসে, অ্যাডহেয়ারের পরেও টু বসে। কতগুলো টু এ দিয়ে পাইলাম আমরা। তো যাই হোক, আমরা অল্টারনেটিভের পরে কি বসাবো সবসময়, টু, এবং এখানে বিকল্প বুঝাই, অর্থাৎ এইটার পরিবর্তে ওইটা। দেখো, দের ইজ নো অল্টারনেটিভ ট্রেনিং, অর্থাৎ ট্রেনিংয়ের বিকল্প নাই। এটার যে বললাম এর পরিবর্তে বি, কিন্তু ট্রেনিংয়ের পরিবর্তে অন্য কিছু তুমি করতে পারবে না, প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা শিখতে পারবে অন্য কোথাও নাই, এই জন্য টু। এরপর দেখো, দ্য অল্টারনেটিভ টু সাবমিশন ইজ ডেথ, তাইলে হয় পরাজয় বরণ করে নাও, নাইলে মৃত্যুবরণ করো। এখানে ওইটা বুঝাইতেছে। দ্যার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ এডুকেশন, ওই একই রকম, এডুকেশনের বিকল্প নাই। ক্যান ইউ সাজেস্ট অ্যান অল্টারনেটিভ ড্যাশ দিস প্রপোজাল, ওই একই রকম টু। তাইলে অল্টারনেটিভ অলওয়েজ টু। এরপর আসো অ্যাপ্রুভের পরে কি বসে বলো, অ্যাপ্রুভ মানে অনুমোদন দেওয়া, অ্যাপ্রুভের পরে অফ বসে বা মেনে নেওয়া বোঝাই, ঠিক আছে। অ্যাপ্রুভ, পাশের বাসায় মারামারি চলতেছে খুব। অ্যাপ্রুভের পরে কি বসে, অফ বসে। তো দেখো এখানে, ড্যাড ডাজেন্ট অ্যাপ্রুভ ড্যাশ স্মোকিং,
বাবা ধূমপানকে অনুমতি দেয় নাই, অ্যাপ্রুভ অফ। আই অ্যাপ্রুভ অফ হিজ অ্যাকশন, তার কাজকে আমি সম্মতি জানিয়েছি। আই ক্যানট অ্যাপ্রুভ অফ হার কন্ডাক্ট, তার আচরণকে আমি মেনে নিতে পারলাম না, এরকম সব জায়গাতে অফ। তাহলে অ্যাপ্রুভের পরে কি বসবে? অফ। এগুলো মুখস্থ করতে হবে রে শোনা, একটু দেখে ফেলবা। এরপরে অ্যাশেমড, অ্যাশেমড মানে লজ্জিত, অ্যাশেমডের সাথেও অফ বসে, দেখো সব জায়গাতে যে কারণে সে লজ্জিত সাধারণত দেখবো অফের পর সেটাই বসে। তাহলে অ্যাশেমডের পরে কি বসে? অফ। অন শুড বি অ্যাশেমড অফ টেলিং এ লাই, হি ইজ নট অ্যাশেমড অফ হিজ মিস্টেক। আবার আই অ্যাম অ্যাশেমড অফ মাই মিস্টেক, মানে যে কারণে লজ্জিত তার আগেই অফ বসে। অ্যাশেমড অফ, অ্যাশেমড অফ, অ্যাশেমড মানে কি? লজ্জিত। তাহলে 12 এ। ওকে, এরপর পরের পেজে যাই। এখানে বোস্ট, বোস্ট মানে কি বলো? বোস্ট শব্দের অর্থ কি? বুস্ট মানে কি বলো? এখানে আবার বুস্ট করা বলিও না। হাসতেছো কেন? রুবাই আক্তার হাসতেছে, কাহিনী কি? বলো বলো, বুস্ট মানে কি বলো? আচ্ছা, এখন কয়জন আসো? হাতে গোনা কয়জন আছো? ওকে, থাকো। ওকে, তো দেখো বোস্ট মানে হচ্ছে গর্বিত বা অহংকার করা। বোস্টের পরে অফ বসে, তাহলে বোস্ট অফ মানে অহংকার করা বা গর্ব করা। অহংকার করা বা গর্ব করা, যেমন দেখো শি বোস্টেড অফ হার স্কিল, হি বোস্টেড অফ হিজ অ্যাকমপ্লিশমেন্ট, ডু নট বোস্ট অফ ইউর বিউটি। তারপরে আ মোডেস্ট ম্যান ডাজ নট বোস্ট অফ হিজ ম্যারিট। যাই হোক, সব জায়গায় বোস্ট অফ। সো বোস্ট অফ মানে অহংকার করা, মনে রাখবা। এরপরে আসো পরের কোশ্চেনে। হিজ ভিউজ ডিড নট কোইনসাইড দোজ অফ হিজ ওয়াইফ, বা হিজ বার্থ কোইনসাইডেড ড্যাশ মাদার তেরেসা। তো কো ইনসাইড শব্দটা, কো ইনসাইড, এখানে মাঝখানে এটা তুলে দেওয়া হয়। কো ইনসাইড মানে দুইটা ঘটনা একই সাথে হওয়া, যুগপৎ ঘটা। তো কো ইনসাইড এরপরে উইথ বসে, ঠিক আছে? একটার সাথে আর একটা ঘটে, এজন্য আমরা এরকম করে উইথ বসাই, একটার সাথে। যেমন তার জন্ম এবং মাদার তেরেসার জন্ম, এই দুইটা, তার জন্মের সাথে মাদার তেরেসার জন্ম মিলে যায়, ঠিক আছে? এই জন্য উইথ বসে সাথে। কোইনসাইডের সাথে তাহলে কি বসে? উইথ। এটা কি দেখাবো আমরা? উইথ দেখাবো, সব জায়গায় উইথ। এরপর আসো কমিট বা কমিটেড। কমিটেড মানে প্রতিজ্ঞাবদ্ধ বা দায়বদ্ধ। কমিটেডের পরে কমিটেড টি 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 টু বসে, কমিটেড টু। কমিটেড টু মানে তাহলে দায়বদ্ধ। দেখো বাংলাদেশ ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স, কি হবে? কমিটেড টু। এখানে আওয়ার কান্ট্রি ইজ কমিটেড টু এ পলিসি অফ পিসফুল কো এক্সিস্টেন্স, সব একই টাইপের। তো এখানে টুই বসবে, আর কিছু বসার সুযোগ নাই। এরপরে দেখো কম্পেনসেট। কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া। কম্পেনসেট, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া। যে জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় তার আগে ফর বসে। কম্পেনসেট ফর মানে তাহলে কোনো কিছুর জন্য ক্ষতিপূরণ দেওয়া। যেমন দেখো আই উইল কম্পেনসেট ড্যাশ ইউর লস, তোমার ক্ষতির জন্য আমি ক্ষতিপূরণ দেবো। আই উইল কম্পেনসেট ফর ইউর লস। আবার ইফ ইউ সাফার ইন লস উই উইল কম্পেনসেট ইউ ফর দ্যাট, তার জন্য আমি তোমাকে কম্পেনসেশন দিব। এখানে একই রকম, নাথিং ক্যান কম্পেনসেট ফর দিস কাইন্ড অফ লস, সব জায়গাতে কিন্তু ফর, ঠিক আছে? এরপরে আসো কমপ্লাই। কমপ্লাই মানে কি বলো তো? কমপ্লাই, কমপ্লাই মানে একই মতবাদে বিশ্বাসী বা একই মতে আসা, এরকম বোঝায়। আই কমপ্লাইড ড্যাশ আর রিকোয়েস্ট, আই শ্যাল ট্রাই টু কমপ্লাই ড্যাশ ইউর রিকোয়েস্ট। ওই সব জায়গায় একই রকম, তোমার রিকোয়েস্ট আমি রাখবো বা একমতে আসবো বা সমঝোতায় আসবো, এরকম বোঝাই। তো কমপ্লাইয়ের সাথে উইথ বসে, কমপ্লাইড উইথ, ঠিক আছে? মনে রাখবা আর কি করবো বলো? এখন শেষ টাইমে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখা কঠিন। সো কমপ্লাই উইথ, কোনো একজনের রিকোয়েস্টের সাথে তুমি ঐক্যমত্য পোষণ করছো বা তার মতে মত দিচ্ছ, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছো, উইথ হবে। ওকে, ওই একই জিনিস। এরপর আসো কনসিস্ট। এটাও প্রচুর পরিমাণে আসে। কনসিস্ট, কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। আরেকটা আছে কনসিস্ট ইন। কনসিস্ট ইন মানে নিহিত থাকা।
বা ডুবে থাকা বা কোনো কিছুর মধ্যে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকা। গঠিত তাহলে কীরকম? কনসিস্ট অফ, যেমন এই যে এখানে এক্সাম্পল দেখো, দ্য ইনভেস্টিগেশন কমিটি কনসিস্ট -5, 5 জন নিয়ে গঠিত, কনসিস্ট অফ 5। তাহলে এখানে সব জায়গায় এরকম কোনো একটা অর্গানাইজেশন গঠিত বোঝাইতেছে। ফ্যামিলি কনসিস্ট করে 5 জন নিয়ে পরিবার গঠিত। স্কুল 5টা ক্লাস আছে স্কুলে, তাহলে এখানে অফ হবে। কনসিস্ট অফ মানে তাহলে গঠিত। আর ইন কখন হবে? দেখো, হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ স্যাটিসফ্যাকশন, অর্থাৎ সন্তুষ্টির মধ্যেই সুখ নিহিত থাকে। এই ক্ষেত্রে কনসিস্টের পরে ইন বসবে, ঠিক আছে? সো কনসিস্ট অফ মানে গঠিত অ্যান্ড কনসিস্ট ইন মানে নিহিত থাকা। এই দুটো দেখছো। আর এখানে আমরা যেগুলো দেখেছি সবই গঠিত বোঝাচ্ছে, সো এখানে অফ হবে। স্ক্রিনশট নিতে চাইলে নাও, বিকজ এই পাশেরটা একটু জানতে হবে আমাদের। ওকে, ঠিক আছে। ওকে, এরপর আসো কনভিন্সের পরে কি বসবে। কনভিন্স মানে কি বুঝিয়ে ফেলা। কনভিন্স, কনভিন্সের পরে কনভিক্ট, কনভিন্স, অ্যাকিউজড, এদের পরে সব অফ বসে। স স স, যেখানে স একটা টাইপের ভাইব পাবো, দেখবো ম্যাক্সিমাম জায়গাতে অফ বসছে। তো এখানে কি হবে? হি ওয়াজ কনভিন্সড অফ মাই অনেস্টি, আই এম কনভিন্সড অফ দ্য নেসেসিটি অফ প্রুডেন্স, আই কুড নট কনভিন্স হিম অফ হিজ মিস্টেক। তো এখানে আমি তাকে বুঝাইতে পারলাম না, বা আমি তার সত্যতা সম্পর্কে ধারণা পাইছি, এরকম কিছু বুঝছি, অনুধাবন করছি, এরকম বুঝাই। তো এখানে কি হবে? কনভিন্স অফ হবে কিন্তু, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে টাকা জমা করার ক্ষেত্রে দুইটা টাইপের সেন্টেন্স আসে। একটা হচ্ছে এখানে যেটা দেয়া আছে, ক্রেডিট টাকা 5,000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। তো এরকম ক্ষেত্রে যখন টাকার পরিমাণটা আগে উল্লেখ থাকে এবং অ্যাকাউন্ট সংখ্যাটা বা অ্যাকাউন্ট শব্দটা পরে থাকে, সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি, টু। আর যদি এরকম থাকে, প্লিজ ক্রেডিট মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট শব্দটা কিন্তু আগে চলে আসছে, অ্যাকাউন্ট ড্যাশ 5,000 টাকা, এই ক্ষেত্রে উইথ বসে। তাহলে এই দুইটা স্টেম একটু দেখবা, যদি টাকার পরিমাণটা পরে উল্লেখ থাকে তাহলে উইথ মানি, অ্যান্ড অ্যাকাউন্ট টু মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে ক্রেডিট টাকা টু মাই অ্যাকাউন্ট আর ক্রেডিট মাই অ্যাকাউন্ট উইথ টাকা, এই দুটো সেন্টেন্স একটু দেখবা। প্লিজ টেক স্ক্রিনশট। অ্যান্ড এই প্রশ্নের উত্তর কিন্তু ডি হবে। উফ, কতক্ষণ হইল রে ক্লাস? আচ্ছা, কতক্ষণ ক্লাস হবে? ক্লাস শেষ পর্যন্ত হবে যতক্ষণ তোমরা চাও। এখানে আর অনেকগুলো কোশ্চেন আছে। চলো গ্রুপ ভার্ব দেখি, যদি তোমরা ব্যস্ত হও গ্রুপ ভার্ব দেখি। তাহলে এটা একটু দাগিয়ে নিও, হ্যাঁ, টু হবে। ওকে, এখানে আরো অনেকগুলো কোশ্চেন আছে, তো চাইলে তোমরা যদি ব্যস্ত হও তাইলে আমরা গ্রুপ ভার্বে যাই। তাইলে আমরা মোটামুটি বেসিক প্রিপোজিশন তো দেখলাম, অ্যান্ড কীভাবে পড়তে হবে আমার ছোট্ট একটা ক্লাস আছে, ইউটিউবেও আছে, আমার পেজেও আছে। তোমরা জাস্ট নিশাত আপু অ্যান্ড ক্লাস টপিক বলে সার্চ দিলে পাবা। আর প্র্যাকটিস তো করবা, এখান থেকে আরও বইটই আছে। অ্যান্ড এরপর আসো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লাম, যেটা আসলে বেসিক জিনিসটা তোমার মুখস্থ বা জানা বা প্রিভিয়াস নলেজের উপর ডিপেন্ড করছে। অ্যান্ড ফাইনালি গ্রুপ ভার্বটাও প্রিভিয়াস নলেজ, বাট একটু যদি টেকনিক্যালি তুমি পড়ো তাহলে জিনিসটা সহজ হয়ে যায়। একটু কম্পেয়ার করে পড়তে হবে কোনটা কোনটা কীভাবে। ওকে, তো আসো প্রথম প্রশ্ন, দ্য লয়ার অ্যাক্টস ড্যাশ দ্য ক্লায়েন্টস। একদম প্রথমে অ্যাক্ট নিয়ে তোমাকে আমি দু একটা জিনিস বলছিলাম, মনে আছে অ্যাক্টের কথা? কি বলছিলাম? প্রথমে বলছিলাম অ্যাক্ট অন মানে কোনো কিছু অনুসারে কাজ করা, অ্যাক্ট ফর কারো জন্য কাজ করা, আর অ্যাক্ট আপন মানে ক্ষতি করা। একদম প্রথম দিকে বলছিলাম অ্যাক্ট আপন মানে ক্ষতি করা, অ্যাক্ট ফর মানে কারো জন্য কাজ করা, অ্যাক্ট অন মানে কোনো কিছু অনুসারে কাজ করা বা সাজেশন অনুসারে কাজ করা। তো এখানে দেখো দ্য লয়ার্স অ্যাক্টস ড্যাশ দ্য ক্লায়েন্টস, তাইলে আইনজীবীরা তার ক্লায়েন্টদের জন্য কাজ করে, তাদের জন্য তো কাজ করে, তাদের কাজই ক্লায়েন্টদের সাপোর্ট দেয়া। তাহলে এখানে জন্য, দ্যাট ইজ ফর। তাইলে এখানে অ্যাক্টের পরে কি বসবে? ফর বসবে, ঠিক আছে? এরপর পরের প্রশ্নে আসো, দ্য ইঞ্জিন ব্লোস ড্যাশ কার্বন ডাইঅক্সাইড। কোনো কিছু থেকে ফোর্সফুলি দ্রুত যদি কোনো কিছু বের হয়ে যায়, একটু আগে বললাম গাড়ি থেকে লাফ দিয়ে বের হয়ে গেছে, অনেক দ্রুত যদি কিছু বের হয়ে যায়, ইঞ্জিন থেকে গ্যাস বের হইতেছে, এরকম ঢুকে বের হয় নাকি? দেখবা বাতাস
অনেক ফোর্স নিয়ে করে বের হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে দ্রুত বের হয়, এই জন্য আমরা অফ ব্যবহার করবো। ঠিক আছে, ব্লো অফ মানে নির্গত হওয়া, অর্থাৎ ইঞ্জিন থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, ব্লো অফ নির্গত হওয়া। ঠিক আছে, দ্রুত হচ্ছে বলে ও ডাবল এফ অফ। এরপরে আসো, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন বাই দ্য স্ট্রম, ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রম। তো দেখো এখানে ব্লো এর সাথে দুইটা প্রিপোজিশন আসলে বসে, একটা হচ্ছে ব্লো ডাউন আর একটা হচ্ছে ব্লো অ্যাওয়ে। কনসেপ্ট দুইটা দুই রকম। ব্লো ডাউন মানে এরকম বোঝায় যে ধরো অনেক ঝড় হইতেছে, ব্লো মানে তো উড়িয়ে নিয়ে যাওয়া বা বাতাসের প্রবাহে কোনো কিছু লন্ডভন্ড হওয়া, তো তোমার কোনো বিশাল ঝড় হইতেছে, ঝড়ে একটা গাছ গোড়া উপরে এমনি করে পড়ে গেছে, এই ক্ষেত্রে আমরা কি বললাম, এমনি পড়ে গেছে নিচে পড়ছে, আমরা ডাউন শব্দটা ব্যবহার করি। আরেকটা ঘটনা ধরো এত জোরে ঝড় হয়েছে গাছের গোড়া তো উপরে পড়ছে, সাথে এইখান থেকে 1/2 কিলোমিটার দূরে নিয়ে চলে গেছে ঝড়ে সেই গাছটারে, এই ক্ষেত্রে আমরা ব্লো অ্যাওয়ে ব্যবহার করি। ঠিক আছে, তো এরকম পাতা উড়িয়ে নিয়ে যাওয়া, গাছ উড়িয়ে নিয়ে যাওয়া, যদি কনসেপ্টটা এরকম হয় সেক্ষেত্রে আমরা ব্লো এর সাথে অ্যাওয়ে ব্যবহার করি। আর যদি এরকম এক জায়গাতেই জাস্ট ডপাস গোড়া উপরে পড়ছে, এরকম ক্ষেত্রে ডাউন ব্যবহার করি। তো দেখো এখানে ডাউন আর অ্যাওয়ের মধ্যে শুধু অ্যাওয়ে আছে, তাহলে আমরা এখানে অ্যাওয়ে দেখাবো। 26তম বিসিএসে আসছে, আরইউতে আসছে, বিআরইউতে আসছে, তাইলে এখানে এটা কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো। অ্যান্ড ডাউনও কিন্তু পাবা, সাবধান। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রম, গাছ একদম বাতাসে উড়ে নিয়ে চলে গেছে ঝড়ে গোড়া উপরে। ওকে, এরপর দেখো কত জায়গায় আসছে। দ্য ম্যাচ ওয়াজ কল্ড ড্যাশ ফর রেইন, দে হ্যাভ কল্ড ড্যাশ এ স্ট্রাইক, দ্য গার্মেন্টস ওয়ার্কার কল্ড ড্যাশ দ্য স্ট্রাইক। তো এই সমস্ত ক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে ম্যাচ বা খেলার যে ম্যাচটা চলতেছিল বৃষ্টির কারণে সেটা বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর যে ধর্মঘটটা চলতেছিল, স্ট্রাইক মানে ধর্মঘট, তারা ধর্মঘটের বিরতি রাখছে। এরপরে এখানেও যে পোশাক শ্রমিকরা গার্মেন্টস ওয়ার্কাররা ছিল তারাও ধর্মঘটের সমাপ্তি টানতেছে। ঠিক আছে, ধর্মঘট বন্ধ ঘোষণা করছে। তো এরকম ক্ষেত্রে কোনো কিছু অফ করার ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি, কল অফ। ঠিক আছে, কল্ড অফ বা কল অফ, শুধু অফ না কিন্তু ও ডাবল এফ অফ, কোনো কিছু অফ করে দেওয়া। তাহলে এখানে বৃষ্টির জন্য খেলা অফ হয়েছে, এখানে স্ট্রাইক অফ হয়েছে, এখানেও স্ট্রাইক অফ হয়েছে, তাহলে অফ হয়েছে ফর দিস, এখানে অফ। এবং কি করা, মাইকে বলতেছি ভাই সব আমরা আমাদের স্ট্রাইক তুলে নিলাম, অফ করে নিলাম, এই জন্য কল। ঠিক আছে, ওকে, এখানে অফ। এরপরে আসো, এরপরে দ্য থিপ ব্রোক ড্যাশ দ্য হাউস লাস্ট নাইট। আবার এখানে ওই চোরই ঘরের মধ্যে ঢুকছে এরকম বুঝাইতেছে। তো এখানে কি হইতে পারে, তোমার কি মনে হয় ঘরের মধ্যে কেউ ঢুকতেছে, এবং নর্মালি ঘরের মধ্যে কীভাবে ঢুকে, হইতে পারে সে দরজা ভেঙে ঢুকছে, হইতে পারে জানলা ভেঙে ঢুকছে, হইতে পারে দেয়াল কেটে ঢুকছে, যে কোনোভাবে ঢুকছে। তাহলে বদ্ধ জায়গায় ওই যে বলছিলাম দরজা দিয়ে ঘরে ঢুকা ইনটু, এখানে তুমি যেমনিই ঢুকো ওই বদ্ধ জায়গার মধ্যেই তো ঢুকতেছ। সো এখানে ব্রেক ইনটু মানে শীত কেটে ঢোকা বা চুরির জন্য প্রবেশ করা। ঠিক আছে, তাহলে কি হবে, ইনটু হবে। কেন, তুমি দরজা দিয়ে ঢুকো, জানলা দিয়ে ঢুকো বা যেদিক দিয়েই ঢুকো না কেন বদ্ধ জায়গায় ঢুকতেছে এক পথ দিয়ে, এই জন্য ইনটু। এরপর আসো, হ্যাঁ এখানে কি হবে, হি ওয়াজ আস্কড টু ড্যাশ আ ডক্টর, তাকে ডাক্তার ডাকতে বলা হয়েছে বা ডাক্তার দেখাইতে বলা হয়েছে। হি ওয়াজ আস্কড হিম টু ড্যাশ এ ডক্টর। ডাক্তার ডাকার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, এটা খুব কমনলি পরীক্ষায় আসে। ডাক্তার ডাকো, জাস্ট এতটুকু, ডাক্তার ডাকো, বলো তো এর ট্রান্সলেশন কি হবে, জাস্ট এতটুকুর জন্য কল অন না কিন্তু ইন আ ডক্টর, মানে অন দিও না আবার, কল ইন আ ডক্টর। তাহলে ডাক্তার ডাকার ক্ষেত্রে অলওয়েজ ইন ব্যবহার করা হয়, কল ইন মানে ডাক্তার ডাকা। তাহলে কি হবে, হি ওয়াজ আস্কড টু কল ইন এ ডক্টর। আবার এখানে একই রকম একই রকম একই রকম, সো এখানে কল ইন হবে, কল ইন মানে ডাক্তার ডাকা, আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এইখানে কেউ কারোর উপর চিল্লাপাল্লা করো না, কি হয়েছে রে? আচ্ছা, আমরা সব কোশ্চেন এরকম 20-25টা করে দেখে ফেলি, তাহলে তোমাদের জন্য প্র্যাকটিস করাটা ইজি হয়ে যাবে, বুঝছো? আমিও রোজা ছিলাম, আমিও টায়ার্ড, তোমরাও টায়ার্ড, তোমাদের সময়েরও দাম আছে আমি সেটা জানি। সো আমরা খুব বেশি টাইম কিন্তু নষ্ট করবো না, এবং আশা করি যে ক্লাসটা করছো
কিছুটা হইলেও কাজে লাগবে যদি আসলে মনোযোগ দিয়ে করো। এরপর আসো কামের সাথে কোন কোন গ্রুপ ভার্ব ব্যবহৃত হয়। প্রথমেই কাম অফ মানে জন্মগ্রহণ করা, এবং এই ক্ষেত্রে তুমি যে ফ্যামিলি বা তোমার অরিজিন এটাকে ইন্ডিকেট করে। ফ্যামিলি বা অরিজিন ইন্ডিকেট করলে আমরা সেই ক্ষেত্রে কাম অফ ব্যবহার করি, ঠিক আছে। আর এরকমই জন্মের ক্ষেত্রে কাম ফ্রমও ব্যবহার করি যখন বার্থ প্লেসের কথা উল্লেখ করা থাকে। তাহলে বার্থ প্লেসের উল্লেখ থাকলে ফ্রম, অ্যান্ড যদি ফ্যামিলি বা অরিজিন অর্থাৎ তার সে জমিদার বংশ থেকে আসছে নাকি গরিব নাকি ক্লাস, সোশিও ইকোনমিক কন্ডিশন, এই জিনিসগুলো বুঝাইলে আমরা অফ ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে দেখো ফ্যামিলি, রিচ ফ্যামিলি, নোবেল ফ্যামিলি বা যাই বলো সোশিও ইকোনমিক স্ট্যাটাস বোঝাচ্ছে, ফর দিস রিজন আমরা এখানটাতে অফ ব্যবহার করবো। হি কামস অফ আ নোবেল ফ্যামিলি বা হি কামস অফ আ রিচ ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা, এরপর ইনস্টেড অফ কন্টিনিউ উইচ ওয়ার্ড উই মে ইউজড। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়ার পরিবর্তে এখানে কোন শব্দটা ব্যবহার করা যায় বলো তো, বলো কোনটা ব্যবহার করা যায়? এই যে ক্যারি অন। ক্যারি অন মানে কিন্তু চালিয়ে যাওয়া। এটা আমাদের মেডিকেলের একটা টার্ম, আমাদের একটা পড়াশোনার ক্ষেত্রে একটা সিস্টেম আছে, দ্যাটস কল্ড ক্যারি অন। নর্মালি কী হয়, তুমি যদি একটা ক্লাসে ফেল করো, তুমি ধরো ক্লাস 8-এ ফেল করছো বা ক্লাস 7-এ ফেল করছো, তোমাকে কিন্তু ক্লাস 8-এ উঠাবে না। বাট মেডিকেলের ক্ষেত্রে ফেলটা এত বেশি কমন যে এখানে সিস্টেম হচ্ছে, তুমি যদি ধরো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে ফেল করছো একটা এক্সামে, ফার্স্ট প্রফে ফেল করেছো, তোমার সেকেন্ড ইয়ারে উঠতে কেউ বাধা দেবে না বা থার্ড ইয়ারে উঠতে কেউ বাধা দেবে না। তুমি পরের ইয়ারে উঠে যাবা, বাট পরের 6 মাস বা 1 বছরের মধ্যে তোমার আগের এক্সামটা ক্লিয়ার করতে হবে। তুমি যদি ক্লিয়ার করতে পারো এভাবে চলতে থাকবে, ঠিক আছে। সো এরকম মেডিকেলে এমন রেকর্ড আছে 9 বার ফেল করেও কারেন্ট তার যে ব্যাচ তার সাথে পাশ করে বের হয়েছে, বিকজ 6 মাস পর পর মেডিকেলে পরীক্ষা হইতেই থাকে। এই সিস্টেমটাকে বলে ক্যারি অন বা চালিয়ে যাওয়া সিস্টেম, ফেল করলেও পরের ক্লাস চালিয়ে যাওয়া। তো যাই হোক, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, দ্যাটস টু কন্টিনিউ, ওকে। আর এখানে ক্যারি আউটটা একটু দেখতে পারো, ক্যারি আউট মানে মেনে চলা বা দায়িত্ব নেওয়া বোঝায়, ঠিক আছে। ওকে, এরপর আসো ডাইড। তো এরকম রোগের ক্ষেত্রে মারা গেলে আমরা কি ব্যবহার করি বলো? রোগের যদি কেউ মারা যায় কোনো রোগে, তাইলে সেই ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? অলরেডি বলে ফেলছি, কোনো রোগে মারা গেলে আমরা অফ ব্যবহার করি। কতগুলো রোগ আছে দেখো, কলেরা একটা রোগ, ম্যালেরিয়া একটা রোগ, জ্বর একটা রোগ, হার্ট ফেলিওর একটা রোগ, কোভিড-19, ডেঙ্গু, সব রোগ, তাহলে এখানে অফ হবে, ঠিক আছে। যেই মারা যাক, হি ডাইড অফ দিস ডিজিজ, ওকে ওকে, ঠিক আছে। এরপর আসো পরের কোশ্চেনে যাই। দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং। এই যে বললাম কত জায়গায় আসছে, বিসিএস এ আসছে, প্রাথমিকে আসছে, কেইউতে আসছে, বিএসএম আরএসটিউতে আসছে, জাস্টে আসছে, এনএসআই এর অফিসার অ্যাসিস্ট্যান্টে আসছে, এরপরে আরইউতে আসছে, আবার আরইউসিতে আসছে, F1-এ আসছে, ডিতে আসছে, 14-15 আসছে, 18-19 আসছে, 12-13 আসছে, ওকে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটারের মুদ্রায়নের কাজে আসছে। ও বাবা, কত জায়গায় আসছে দেখছো তো। এরকম অতিরিক্ততার জন্য যদি কেউ মারা যায়, যেমন ওভার ইটিং, ওভার এক্সারসাইজ, এরকম যে কোনো কিছু অতিরিক্তর কারণে যদি মারা যায়, তাহলে আমরা ফ্রম ব্যবহার করি। তাহলে কি হবে? দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। ভুল করিও না, ঠিক আছে। আসার পসিবিলিটি কিন্তু অনেক অনেক বেশি, বুঝতেই পারছো কত জায়গায় আসছে, ঠিক আছে। ওকে, এরপরের কোশ্চেন এই যে দেখো, দেশের জন্য মারা গেছে। ফ্রিডম ফাইটার্স ডাইড ড্যাশ দ্য কান্ট্রি, হি ডাইড ড্যাশ ইস কান্ট্রি, শি ডাইড ড্যাশ ইস কান্ট্রি, সব এখানে সবগুলাতেই দেশের জন্য মারা গেছে কেউ বা কারা। তাহলে যদি কোনো কিছুর জন্য বা কারণে মারা যায়, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। ফর দেয়ার কান্ট্রি, ফর দ্য কান্ট্রি, ফর হিজ কান্ট্রি, ফর হার কান্ট্রি, এরকম, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? কোনো কিছুর জন্য যদি আত্মত্যাগ করা বোঝায়, কিন্তু মারা যায়নি, অ্যাকচুয়ালি জীবন দান করেছে বা শহীদ হয়েছে, এরকম কনসেপ্ট বোঝায়, তাহলে ফর হয়। মেনি ফ্রিডম ফাইটার্স ডাইড ফর দ্য কান্ট্রি, মানে কি হবে তাইলে? ফর, ওকে। এরপর আসো, হি ফেল ড্যাশ ইজ বাইক, সে তার বাইক থেকে পড়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে কি হবে? তোমার কি মনে হয় এই ক্ষেত্রে কি হইতে পারে? সে তার বাইক থেকে পড়ে গেছে। তো এরকম আমরা বলছিলাম না একটু আগে, যদি খুব দ্রুত কোনো কিছু থেকে সরে আসে কিছু, এরকম দ্রুত মোশন বোঝায়। নিশ্চয়ই বাইক চলতেছিল, ধরম করে পড়ছে, নিশ্চয়ই এমন না যে আস্তে 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 শুয়ে পড়ছে বাইক নিয়ে, তা তো না।
এরকম ফার্স্ট মোশন বুঝাইতে আমরা অফ ব্যবহার করি। এখানেও একই রকম, ওটা বলে অফ। ফেল অফ মানে পতিত হওয়া, পড়ে যাওয়া, ছিটকে পড়া। প্রকৃত অর্থ ছিটকে পড়া। এরকম যদি বাইক থেকে, ছাদ থেকে, এরকম কোনো জায়গা থেকে পড়া বোঝাই তাহলে আমরা ফেল অফ বা ফল অফ ব্যবহার করি। তো পাস্ট, ফল অফ বা ফেল অফ। ঠিক আছে, তাহলে হি ফেল অফ হিজ বাইক, তার বাইক থেকে ছিটকে পড়ছে। ঠিক আছে, এখানে ফ্রম কেন হইলো না? ফ্রম মানে ওই যে বললাম যে এখানে মুভমেন্ট বুঝাবে, কোনো কিছু থেকে দূরে চলে যাওয়া আসা বোঝায়। এখানে কিন্তু কখনো ফ্রম দেওয়া যাবে না, একটু আগেই প্রশ্ন করছিলাম। ওকে, এরপর হচ্ছে ইনস্টেড অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করা। এই শব্দটার পরিবর্তে আর কি ব্যবহার করা যায়? গো থ্রু, গো অ্যাসাইড, গো আপন, গো অ্যাবাউট, কোনটা ব্যবহার করা যায়? গো থ্রু না? গো থ্রু মানে কি বলো? জাস্ট চিন্তা করো, গো থ্রু মানে হচ্ছে, থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে মুভমেন্ট বুঝায়। যেমন এই রুমের থ্রুতে যাচ্ছ, ইউ আর গোয়িং থ্রু দ্য রুম, মানে একটা সাইড দিয়ে ঢুকে আর একটা সাইড দিয়ে বের হয়ে যাচ্ছ, রুমের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছ। তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে থ্রু, তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে, মনে করো একটা সিচুয়েশনের মধ্য দিয়ে তুমি গো থ্রু করছো। ধরো 24-এর আন্দোলন, প্রচণ্ড তখন চারদিকে খারাপ সিচুয়েশান, তো তার মধ্য দিয়ে তুমি গিয়েছো, সেই সময়টার মধ্যে দিয়ে তুমি অতিবাহিত করেছো। তার মানে কি সব কিছু দেখছো, এক্সপেরিয়েন্সও করেছো। সো এক্সপেরিয়েন্স অ্যান্ড গো থ্রু এক্স্যাক্টলি সেম মিনিং দেয়। তাহলে এক্সপেরিয়েন্স যা, গো থ্রু মানে তার একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাওয়া, তুমি চোখ খুলে সব কিছু দেখছো, শুনছো, দ্যাট ইজ এক্সপেরিয়েন্সও কিন্তু হয়েছে। এক্সপেরিয়েন্স মানে কি? দেখার মাধ্যমে শেখা, বা একদম পার্সোনালি কোনো জিনিসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে কোনো কিছু শেখা। ঠিক আছে, তাহলে তার মধ্যে গিয়েছো, এই জন্যই তুমি পার্টিসিপেট করেছো অ্যান্ড শিখছো। ডান, গো থ্রু। ওকে, এরপর বলো লুকস। দ্য মেড লুকস ড্যাশ দ্য বেবি, হি লুকস ড্যাশ ইজ দ্য ইলিং মাদার, অ্যাজ দ্য বয়েজ ফাদার ফেল সিক হি হ্যাড টু লুক ড্যাশিং। সব জায়গাতে কি বুঝাইতেছে? সে তার অসুস্থ মায়ের সেবা করতেছে, গৃহ পরিচারিকা বাচ্চাকে দেখাশোনা করতেছে। এই জায়গায় সেবা শুশ্রূষা করা বা দেখাশোনা করা বোঝাচ্ছে। এটা একদম ছোটবেলা থেকে তুমি শিখছো। অনেক জায়গাতে আসছে যদি সহজ জিনিস, তারপরও আসছে লুক আফটার। লুক আফটার মানে সেবা শুশ্রূষা করা বা দেখাশোনা করা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? লুক আফটার। আফটার কই? এই যে সব জায়গাতে আফটার হবে। ওকে ওকে, এরপর এটা অনেক জায়গাতে আসছে। লুক, আবার একটা লুক। লুক ইন্টু মানে কি জানো? অনেক কিছু আছে। হ্যাঁ, আমার ওই ভাগ ভাগ করা ক্লাস আছে অনেকগুলা, ইউটিউবে সার্চ করো, গ্রুপ ভার্বের ক্লাস পাবা। অনেক ডিটেলসে জানতে ইচ্ছে করলে একটু দেখিও। এখন এটা দেখো, লুক ইন্টু মানে কি? ইন্টু মানে কোনো কিছুর মধ্যে দেখা। ধরো যে এখানে একটা বই আছে, ধরো এখানে এই একটা খাতা বা একটা বই আছে, তো এটা আমি দেখতেছি নর্মালি, সিআইডি আসছে দেখতে, বুঝছো? তো আমি এমনি দেখে দেখে রাখলাম। সিআইডি কী করবে দেখবা, হাতে একটা গ্লাভস, চোখে একটা তোমার ম্যাগনিফাইং গ্লাস হয়তো ধরবে, হাতে চশমা পরবে, তারপরে এরকম করে করে সুন্দর করে করে দেখবে এর মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি, এর মধ্যে কোনো গন্ধ আছে নাকি, শুকে দেখবে এর ভেতরে কই কী আছে, এমনি করে দেখবে। সো এই জিনিসটার ভেতরে ঢুকে এর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে। তাইলে এরকম যে ভেতরে ঢুকে দেখা, এরকম ক্ষেত্রে আমরা কোনো কিছুর মধ্যে দেখতেছি, লুক ইনটু এভাবে ব্যবহার করি। আসলে সেটি কী করতে আসছিল বেটা তদন্ত করতে, বুঝছো? তদন্ত করা। তো লুক ইনটু মানে তাহলে তদন্ত করা। দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য কেস, লুকিং ইনটু দ্য কেস। ওকে, আর পুলিশের পরে আর কেন হইলো বলো? পুলিশ কিন্তু কালেকটিভ নাউন, কপ, পুলিশ এরা সব কালেকটিভ নাউন। এই দলের মধ্যে মেলা লোক থাকে, এই জন্য আর হয়েছে। ওকে, এরপর হচ্ছে গঠিত। এটা কত জায়গায় আসছে রে। দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। তো এই ক্ষেত্রে একটা ফ্রেজ আছে, মেড আপ অফ। দুইটা, ওই যে লুক ডাউন আপন যেরকম দুইটা প্রিপোজিশন লাগে। তাইলে মেড আপ অফ যখন এই তিনটা একসাথে বসবে তখনই অর্থ হবে গঠিত, অন্য কিছু না। এখানে আপ বাদ গেলেও হবে না, অফ বাদ গেলেও কিন্তু হবে না। আবার মেকের জায়গায় তুমি এখানে যদি অন্য কিছু দাও, বিল্ড দাও, তাও কিন্তু হবে না। সো মেড আপ অফ মানে গঠিত। এখানেও তাই, দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। এই টিমটা বা এই দলটা 11 জন নিয়ে গঠিত। ও বাবা, কত জায়গায় আসছে। 24তম বিসিএসে আসছে, সিইউতে আসছে, সিইউতে কত কত সালে কতবার আসছে দেখো। রূপালী ব্যাংকে আসছে, সিইউতে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটি আরিউতে আসছে, কতবার আসছে, অনেক জায়গায় আসছে। আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসছে। যাই হোক, যদি বিমানবালা হইতে চাও তাহলে পড়ে ফেলো। আর কি পড়বা?
আচ্ছা, আর কি পড়ার দরকার আছে? এটা একটু দেখো, ডোন্ট পুট ড্যাশ আনটিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। এখানে বলতেছে তুমি আজকে যা করতে পারো আগামী দিনের জন্য সেটা ফেলে রেখো না। তাহলে পুটের পরে কি দিলে ফেলে রাখা অর্থ প্রকাশ করে বলো তো? পুটের সাথে কি দিলে ফেলে রাখা অর্থ দিবে? পুট অফ, দূরে ছুঁড়ে ফেলে দেওয়া। অফ মানে কিন্তু দূরে ছুড়া দেওয়াও বুঝায়, দ্রুত মোশনে ছুঁড়ে ফেলাই দিতেছো। এই কাজটা এখন করতে হবে, ভালো লাগতেছে না, যা। এই যে তুমি বলতেছো এখন করবোই না, এই যে তুমি বই খাতে যেমন ছুঁড়ে ফেলো আর তোমার মা এসে চিল্লাই, তাহলে পুট অফ মানে ফেলে রাখা বা অবহেলা করে দিনাতিপাত করা, মানে এর কাজটা করতেই চাচ্ছ না, আজ না কাল, কাল না পরশু, এরকম করতেছো, এখানে অফ হবে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা দেখো, আরেকটা না, দুটো তিনটে জিনিস একসাথে বলে দেয়। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। ধরো তো, পুট অন মানে কি, পুট আউট মানে কি, তারপরে হচ্ছে পুট অফ মানে কি, বলো এই দিনটার অর্থ বলো, তাইলে তোমাদের ছুটি। পুট অন মানে পরিধান করা, জুতো পরা, জামা কাপড় পরা, গয়না পরা, যে কোনো কিছু পরা হইতে পারে, পরিধান করা। এরপরে পুট আউট মানে নিভিয়ে ফেলা, বাতি নিভানো। আর পুট অফ মানে খুলে ফেলা, জুতা হইতে পারে, কাপড় চোপড় হইতে পারে। ঠিক আছে, এই তিনটা জিনিস দেখো। তাহলে এখানে কি বলছে? ড্যাশ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক, মসজিদে ঢোকার আগে বা সেরিন পবিত্র জায়গায় ঢোকার আগে কি করতে বলছে? জুতো খুলে রাখতে বলছে। তাহলে কি হবে? পুট অফ। পুট অফ কই আছে অপশন? এই যে পুট অফ। ঠিক আছে, পুট আবার আউট দিও না, পুট আউট মানে কিন্তু নিভিয়ে ফেলা। ওকে, তাহলে ডান। আজকে আর কোনো পড়াশোনা নাই, আজকে ছুটি, যাও আজকে ছুটি। এখন আমাকে বলো কারো কোনো সমস্যা আছে নাকি, কোনো কোশ্চেন আছে নাকি? আর না হইলে ঘুম দাও, এখন আর পড়াশোনা করার দরকার নেই, যা পড়ছো অনেক পড়ছো, এখন ঘুম একদম একটা না, সেহরি রাত পর্যন্ত ঘুমাবা। এরপর ওটা সেহরি করে ভোরবেলা 3-4 ঘন্টা একটা পড়া দিবা। আমি যখন তোমার জায়গাতে ছিলাম, অ্যাডমিশন ক্যান্ডিডেট বলো বা ইন্টারমিডিয়েটে ছিলাম, তখন আমি এরকম রাত্রে ঘুমাই যেতাম, রাত্রে 3-4 ঘন্টা ঘুমায়ে ভোরবেলা একেবারে ফজর পড়ে ওরকম ধরো 10টা-11টা পর্যন্ত পড়াশোনা করতাম। এরপর কলেজ বা ক্লাস তো ওরকম ছিল না রেগুলার, রোজার সময় ছুটিই থাকতো, তো এরপর একটু ঘুমাই নিতাম 12টা পর্যন্ত, ঘন্টা 2 যদি ঘুমাইতাম, এরপর আবার আমি বিকালে পড়তে পারতাম। সো দেখা যাইতো যে সন্ধ্যাবেলাও পড়তে পারছি, বিকালেও পড়তে পারছি, আবার সেহেরির পর ভোরের ওই টাইমটাতেও পড়তে পারছি। ঠিক আছে, টাইমটা ইউটিলাইজ করতে হবে। ঘুমের স্লট বেসিক্যালি এখন দুপুরের দিকে একটু রাখতে পারো, আবার দুপুরের আগের একটা টাইমে রাখতে পারো। যারা হচ্ছে ওই হাফিজ মসজিদ মাদ্রাসায় থাকে, ওদের যে রুল আছে, ওরাও কিন্তু দুপুরের আগে একটু ঘুমায় নেয়, আবার খাওয়ার পরেও একটু একটু ঘুমের একটা টাইম দেয়। তবে দুপুরের আগে ঘুমটা ওদের জন্য মাস্ট, ওরকম 10টা থেকে 12টা এই পিরিয়ডে মেবি। আবার হচ্ছে রাত্রে তো ঘুমাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে 3টা টাইমে ভাগ করে ঘুমাইতে পারো, অ্যান্ড বাকি টাইমটাতে পড়া। এখন স্টুডেন্ট হিসেবে ইবাদত তো করবাই, অ্যান্ড পড়তেও তো হবে। ঠিক আছে, ওকে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আর নাইলে টাটা, বাই বাই। আর হয় না, রোজা রেখা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নেওয়া কঠিন, বুঝছো?